আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সৎ মায়ের হাতে সজোরে একটি চর খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল সোহানা। তার ফর্সা গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট। চর খেয়ে মাটিতে লুটিয়ে পড়েও কাঁদল না সোহানা, ঠোঁট চেপে আগত কান্না আটকে রাখল। এদিকে রশিদা বেগম শুধু চর মেরেই ক্ষান্ত হলেন না, বরং তিনি সোহানাকে কটু কথা শোনাতে উদ্যত হলেন। তীব্র রাগে গজ গজ করতে করতে তিনি বললেন, কিরে পোড়ামুখী, টাকার কি দাম নাই তোর কাছে? তোর বাপ কি শুয়ে বসে টাকা কামাই করে আনে? সোহানা নিরুত্তর। সে নত মস্তকে মাটির দিকে দৃষ্টিপাত করে আছে। তার এক নিরুত্তর চাহনীয় কর্মকাণ্ড দেখে প্রতিবারের মতো এবারও রশিদা বেগমের মেজাজ পূর্বের তুলনায় তুঙ্গে উঠে গেল। নিজের ক্রোধের আগুন নেভাতে তিনি নিচে বসে সোহানার মাথার চুল শক্ত মুঠোয় ধরলেন, দাঁতে দাঁত পিষে তীক্ষ্ণ সুরে বললেন, এই ভাত পোড়ার টাকা তুই দিবি, বুঝেছিস? এই এক বেলা চাউলের দাম তুই তোর পকেট থেকে দিবি। আগে এই ভাতের টাকা পরিশোধ করবি, তারপর তোর গলা দিয়ে ভাত নামবে, বুঝেছিস? সোহানা হ্যাঁ বা না কোনো উত্তরই দেয় না। পূর্বের ন্যায় নিরুত্তর বসে থাকে। চরের ফলে তার গাল দুটো ভীষণ জ্বলছে, আবার চুলের গোড়াও ব্যথা করছে, কিন্তু ব্যথায় সে আ ও কোনো প্রকারের শব্দও করছে না। ওদিকে মায়ের গলার উচ্চ স্বর শুনে পাশের রুম হতে ছুটে চলে এলো সাগরিকা। সকালে প্রাইভেট পড়ে এসে মাত্রই ঘুমিয়েছিল সে, কিন্তু ঘুমের মাঝে টিনের ঘর ভেদ করে মায়ের উচ্চ গলা শুনে সে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে চলে গেল। সুহানার রুমে এসে সে দেখলো তার মা সুহানার চুলির মুঠি ধরে তাকে শাসাচ্ছে। এই পরিস্থিতি দেখে সে তৎক্ষণাৎ রশিদা বেগমের নিকটে গিয়ে ক্ষীণ উচ্চ কণ্ঠে প্রতিবাদ করে বলল, বুবুকে ছাড়ো মা, শুধু শুধু মারছো কেন বুবুকে? এই বলে সে সোহানার মাথার চুল হতে মায়ের হাত ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু রশিদা বেগম তো চুল ছাড়লেনই না, বরং পূর্বের তুলনায় আরো দৃঢ়ভাবে সোহানার চুল চেপে ধরলেন। এই পর্যায়ে অসহনীয় ব্যথায় সোহানা চোখ জোড়া খিচে বন্ধ করে নিল। রশিদা বেগম চুল সহ সোহানার মাথা নাড়তে নাড়তে বললেন, শুধু শুধু মারতেছি ওরে? তোর মনে হয় ওরে শুধু শুধু মারতেছি? দুপুরে ভাত রান্না করার দায়িত্ব ওরে দিয়ে গেছিলাম, কিন্তু ওই কি করছে জানোস? পুরা পাতিলের ভাত পোড়াই ফেলছে। সাগরিকা তার প্রতিবাদী রূপে অটল রইল। সে শক্ত কণ্ঠে বলল, তো কি হয়েছে? এক ভাত পোড়ার জন্য তুমি বুবুকে এভাবে মারবে? ছাড়ো আম্মা, বুবু ব্যথা পাচ্ছে। রশিদা বেগম মেয়ের কথার ঘোর অখুশি হয়ে বললেন, তোর বাপে কি সারাদিন মাঠে কাজ করে টাকা দিয়ে চাউল কিনে আনে কি পোড়ানোর জন্য? আমি ওরে বলেছি আজকের ভাতের টাকা আমার হাতে তুলে দেওয়ার পর ওর গলা দিয়ে ভাত নামবে। এই বলে তিনি ঝট করে সোহানাকে ছেড়ে দিলেন। ফলস্বরূপ সোহানা আবারও মুখ থুবড়ে মাটিতে পড়ল। সাগরিকা আবারও বলল, এসব কেমন কথা আম্মা? বুবু কোথা থেকে টাকা দিবে? কেন, ওই যে টিউশনি করায় সেই টাকায় কি করে ও? ওই টাকায় ও দিবে আমারে। আর আমি বলছি তো, আজকের ভাতের টাকা আমার হাতে তুলে না দেওয়া পর্যন্ত আমি ওর গলা দিয়ে ভাত নামতে দিব না। এভাবে এক বেলার ভাতের দাম কি করে দেয়? আম্মা, ভালো মতো চিন্তা করে কথা বলো। চিন্তা কইরাই বলছি, আর কোনো কথা শুনতে চাই না আমি, যা বলছি তাই। এই বলে রশিদা বেগম উঠে গটগট করে প্রস্থান করলেন। রশিদা বেগমের প্রস্থান করা মাত্রই সাগরিকা সোহানার সম্মুখে বসে পড়ল। সোহানা ততক্ষণে সোজা হয়ে বসে পড়েছে। নির্বাক চিত্তে সে শরীরের ওড়নাটা ঠিক করল। অতঃপর কৃত্রিমতা মিশ্রিত ম্লান হাসি দিয়ে সে সাগরিকাকে বলল, তুই বাড়িতে কখন এলি সাগরী? সাগরিকা সোহানার উক্ত প্রশ্নের জবাব দিল না। তার দৃষ্টি চলে গেল সোহানার ফর্সা গালে ছেপে ওঠা 5টি আঙুলের দাগের উপর। সে সোহানার পানে চেয়ে ভেজা চোখে বলল, তুই চলে যাস না কেন বুবু? আর কতদিন এভাবে মার খাবে আম্মার হাতে? সোহানা ব্যর্থ হাসার চেষ্টা করে বলল, কোথায় যাব সাগরী, তুই বল। আমার কি যাওয়ার কোনো ঠিকানা আছে? সাগরিকা নিরুত্তর রইল, কারণ এর জবাব তার কাছে নেই। সোহানা পুনরায় বলল, যতদিন আছি এভাবেই থাকতে হবে। আর তুই তো জানিস আমি আব্বাকে কতটা ভালোবাসি। আব্বাকে ছাড়া কোথাও যাওয়ার কথা চিন্তা করলেই আমার বুক কেঁপে ওঠে। কিন্তু এভাবে আর কতদিন? যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন। সোহানা ম্লান হেসে বলল। সাগরিকা বলার কিছু পেল না। সে নির্বাক চাহনিতে ক্ষণিকের জন্য সোহানার পানে চেয়ে রইল। সোহানা মৃদু হেসে বলল,
এমন নজরে দেখিস না সাগরী, কষ্ট হয় খুব। এই বলে সে উঠে দাঁড়ালো। মুহূর্তেই কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে বলল, আমি পুকুর পাড়ে যাচ্ছি সাগরী। আম্মা তো এখন আমাকে রসুই ঘরে আর ঢুকতে দেবে না। শুধু শুধু বাড়িতে বসে থাকতে মন চাইছে না। বলে সে রুমের বাইরে পা বাড়ালো। ঘর হতে বেরিয়ে সে ঘাড় ঘুরিয়ে পুনরায় সাগরিকাকে বলল, আম্মা যদি আমাকে ডাকে তাহলে আমাকে পুকুর পাড়ে এসে জানিয়ে যাস কিন্তু। সাগরিকা ছোট্ট করে জবাব দিল। আচ্ছা বুবু। সুহানা আর দাঁড়িয়ে রইল না। পরনের ওড়না মাথার উপর দিতে দিতে বাড়ি হতে বেরিয়ে গেল সে। এদিকে সাগরিকা সিক্ত চাহনিতে সোহানা যাবার পানে চেয়ে বিড়বিড় করে বলল, তোকে এভাবে আর দেখতে পারি না বুবু। তোকে নিয়ে খুব চিন্তা হয়। শুধু ভাবি আমার বিয়ের পর আম্মা তোর সাথে কতটা খারাপ ব্যবহার করবে। এখন না হয় আমি আটকাতে পারি, কিন্তু আমার বিয়ের পর তো কি হবে? গ্রীষ্মের দাবদাহে পরিবেশ যখন তপ্ত, তখন নিম্নচাপের রেশ ধরে পরিবেশের শীতল করতে বৃষ্টির আগমনী বার্তা এলো। দরিয়া গ্রামের পুরো নভস্থল ধূসর কালো মেঘ ছেয়ে আসে। চারপাশে প্রাণ জুড়িয়ে দেওয়া শীতল হাওয়া বইছে। সে হাওয়ার তালে দুলছে মাঠের ফসলগুলো। তাদের নাচুনি দেখে উদাস মনটাও তৎক্ষণাৎ উৎফুল্লতায় ভরে ওঠে। বহমান শীতল হাওয়ায় গ্রামের প্রতিটি বৃক্ষের পত্র ও পল্লাপ নেচে বেড়াচ্ছে। সুহানা প্রকৃতির ও উজাড় করা সৌন্দর্য বিলিয়ে দেওয়ার রূপ দেখতে দেখতে পুকুর পাড়ে যাচ্ছে। তাদের বাড়ি হতে পুকুর পাড়ের দূরত্ব 1 মিনিটের কম সময়। এই পুকুরটি তাদের উত্তরাধিকারের সূত্রে পাওয়া। বাড়ি হতে পুকুর পাড়ের পথে এক বিস্তর ধান ক্ষেতের মাঠ পড়ে। সে ধান ক্ষেতের উপর দিয়ে বহমান শীতল হাওয়ায় সুহানার সর্বাঙ্গ অল্প বিস্তর কেঁপে উঠল। সে আর দাঁড়িয়ে রইল না, বরং দ্রুত হেঁটে পুকুর পাড়ে চলে এলো। বিশালে পুকুরের পাশে ইট সিমেন্টের গাথায় করা 2টো বসার স্থান আছে। সহজ ভাষায় যাকে ঘাট বলে সম্বোধন করা হয়। সে ঘাটেরই দুপাশে 2টো বিশাল কৃষ্ণচূড়ার বৃক্ষ। কৃষ্ণচূড়ার বৃক্ষ দুটি এবছর মন উজাড় করে সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে। তাদের প্রতি ডালে ডালে পাতার সংখ্যা হাতে গোনা। উপরন্ত ফুলের সংখ্যা অগণিত। দূর হতে চাইলে মনে হবে এই জায়গাটা যেন রক্তিম আভায় ছেয়ে আছে। বহমান হাওয়ার তালে ডাল হতে 4 পাপড়িযুক্ত ফুলগুলো পুকুরের পানিতে ঝরে ঝরে পড়ছে। ফলে সম্পূর্ণ পুকুরটি সিঁদুরি লাল বর্ণে রঞ্জিত হয়ে আছে। এদিকে কৃষ্ণচূড়ার বৃক্ষরাজি লাল বর্ণে রঞ্জিত, অপরদিকে কৃষ্ণচূড়ার ছায়ায় পুকুর পাড় রঞ্জিত। অদ্ভুত রকমের সৌন্দর্যে ঘেরা পরিবেশে এসে সুহানা ক্ষণিকের জন্য যেন বশীভূত হয়ে গেল। মুহূর্তে সে তার অন্তরালে স্থানকৃত দুঃখগুলো ভুলে যেতে আরম্ভ করলো। তার মনের কোণে জেগে উঠল প্রকৃতির টানে হারিয়ে যাওয়ার এক সুপ্ত ইচ্ছে। চারিধারে শোষ শব্দে, প্রবাহমান হাওয়ায় গাছের পাতার দুলনি শব্দ, ধান ক্ষেতের নৃত্যের শব্দ, সব মিলিয়ে পরিবেশটি সংবেশিত হয়ে গেল। এই মধুর আওয়াজে সোহানা যেন সম্মোহনে আটকে গেল। নিমিলিত লোচনে সে মনোমুগ্ধকর পরিবেশটি সম্মোহনী হয়ে উপভোগ করতে লাগলো। অকস্মাৎ একটি পুরুষালী কণ্ঠস্বরে তার সম্মোহনের তার কাটা পড়ল। এক্সকিউজ মি মিস, ওমর মোল্লার বাড়িটা কোথায় একটু বলতে পারবেন? পশ্চাৎ হতে অচেনা পুরুষের কণ্ঠস্বর কর্ণপাত হওয়া মাত্র সোহানা চট করে নেত্র যুগল মিলে তাকালো। পরনের ওড়না ঠিক করে সন্দেহাতীত দৃষ্টিতে সে ঘুরে তাকালো। অকস্মাৎ তার সম্মুখে শহরে পোশাকে আচ্ছাদিত সুদর্শন এক পুরুষকে দেখে সে ভীষণ অবাক হলো। সুহানার নিকট হতে কোনো জবাব না পেয়ে শহরের ছেলেটি কাল বিলম্ব না করেই পুনরায় জিজ্ঞেস করল, আপনি ওমর মোল্লার বাড়ি চিনেন? সোহানা জবাব দিল না। কুঞ্চিত ভ্রুযুগল সহিত ছেলেটির দিকে নিমেষের জন্য চাইল। সে এই ভেবে অবাক হলো, শহরে এই ছেলেটি তার বাবাকে কেন খুঁজছে? তার বাবার নামই তো অমর মোল্লা, কিন্তু তার জানা মতে তার বাবার সাথে কোনো শহরে মানুষের উঠা বসা নেই। তাহলে এরা কারা? সুহানা এই সম্পর্কে ছেলেটিকে কিছুই জিজ্ঞেস করতে উদ্যত হলো, কিন্তু এর পূর্বের পিছন হতে আরেকটি শহরে গোছের ছেলে হাঁক ছেড়ে ডাকলো, না চলে আয়, ঠিকানা পেয়ে গেছি। পশ্চাৎ হতে চাচাতো ভাই তন্ময়ের ডাকে নাচ চট করে পিছনে ফিরে চাইল। হাত উঁচিয়ে বলল, ওয়েট, আসছি আমি। এই বলে সে ঘাড় ঘুরিয়ে পুনরায় সোহানার পানে চাইল। অকস্মাৎ সোহানার ডান কালে তার দৃষ্টি আটকে গেল।
গৌরবর্ণের এই মুখশ্রীতে 5 আঙুলের ছাপ স্পষ্ট রূপে ফুটে উঠেছে। সুহানার গালে এরূপ আঙুলের ছাপ দেখে আঁতকে উঠল নাজ। সে কৌতূহলী হয়ে চাহনিতে সুহানার দিকে চেয়ে রইল। এদিকে নাজের দৃষ্টি অনুসরণ করে ক্ষণিকের জন্য সুহানা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল, কিন্তু তৎক্ষণাৎ সে নিজের পরনের ওড়না দিয়ে গাল ঢেকে ফেলল। তার অকস্মাতে কাজে নাচ সম্বিত ফিরে পেল। মুহূর্তে সে দৃষ্টি হটিয়ে নিল, কিন্তু সুহানার গালে ফুটে ওঠা আঙুলের ছাপের উপর তার কৌতূহল যেন রয়েই গেল। ফলশ্রুতিতে সে ভাবনা চিন্তা ছাড়াই জিজ্ঞেস করে বসল, আপনার গালে এমন দাগ কেন? নাজের এমন কণ্ঠে সুহানা কিছুটা সংকুচিত হয়ে গেল। তবে আগন্তুকের সাথে কিরূপ কথা বলা উচিত তা তার জানা আছে। ফলে সে নিজেকে সামলে শক্ত কণ্ঠে বলল, অপরিচিত মানুষের কাছে এত প্রশ্ন জিজ্ঞেস করা উচিত নয়। নাজ আর দ্বিতীয় কথা বলার সুযোগ পেল না। সোহানার মিষ্টি কণ্ঠস্বরের প্রতিধ্বনি তার কানে ঝংকার তুলল। চারিধারে বহমান শীতল হাওয়া, বৃক্ষের পত্ররাজির এলোমেলো ছুটে চলা, কৃষ্ণচূড়ার রক্তিম বর্ণের পত্র বিলিয়ে দেওয়া, পুকুরের পানিতে উন্মত্ত হওয়া ক্ষুদ্রতর ঢেউয়ের ধ্বনি, সকল ধ্বনির মিশ্রিত স্বরের সহগমনে মিষ্টি মেয়ের মিষ্টি কণ্ঠস্বরে নাচ মনোমুগ্ধ হয়ে গেল। সে যেন মধুর এক মন্ত্রে আটকে পড়েছে, কিন্তু তার মধুর মন্ত্রের ব্যবচ্ছেদ ঘটালো তন্ময়ের তীক্ষ্ণ স্বরের হাঁকে। ওই নাজ, এভাবে হ্যাবলার মতো ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার কথা কি কানে যায় না তোর? ঠিকানা পেয়ে গিয়েছি আমরা, দ্রুত চল, যে কোনো মুহূর্তেই ঝমঝম করে বৃষ্টি নেমে পড়বে। তন্ময়ের নিকট হতে হ্যাবলা উপাধি পাওয়ায় নাজের মেজাজ চটে গেল। ইস, মেয়েটার সামনে তার প্রথম ভালো প্রভাবটাই নষ্ট করে দিল তন্ময়। অন্য কোনো নামে কি তাকে ডাকতে পারতো না তন্ময়? চটে যাওয়া মেজাজ নিয়ে মনে মনে এক প্রকার পণ করে বসলো নাচ। আজ তন্ময়কে একা পেলে ইচ্ছে মতো পেটাবে সে। নাচ আর সেখানে অবস্থান করলো না। সুহানার পানে এক পলক ফেললো। নিমেষের মাঝে সুহানার মুখশ্রীর রূপরেখা নিজ মস্তিষ্কে মুদ্রিত করে সেখান থেকে প্রস্থান করলো নাচ। এক প্রকার লাফিয়ে লাফিয়ে সে ঘাট পার হয়ে কাঁচা রাস্তা ধরে তন্ময়ের নিকট চলে এলো। তন্ময়ের সাথে রয়েছে আরো কয়েকটি ছেলে, তারা প্রত্যেকের সম্পর্কে একে অপরের কাজিন। তন্ময়ের নিকট এসে নাচ তন্ময়ের পিঠে মোটামুটি জোড়ো সোড়ো একটা থাপ্পড় বসিয়ে দিল। আজ বাড়ি চল, তারপর দেখ তোর সাথে কি কি করি। নাজের নিকট হতে এমন কথা শুনে তন্ময় ভুরু যুগল কঞ্চিত করে নাজের পানে চাইল। স্বগতোক্তি করে বলল, আমি আবার কি করলাম? নাজ তন্ময়ের প্রশ্ন শুনল, তবে কোনো জবাব দিল না, বরং বাকিদের সাথে পা বাড়িয়ে সে স্থান ধরতে প্রস্থান করলো। এদিকে নাজের এহেন কিম্ভূত কিমাকার আচরণ দেখে ভীষণ বিস্মিত ও বিরক্ত হলো সুহানা। সে কুঞ্চিত ভুরু যুগল নিয়ে চোখে মুখে বিরক্তি প্রকাশ করে বলল, অদ্ভুত মানুষ তো, চাহনি কেমন অদ্ভুত। অপরিচিত মানুষের সাথে কি করে কথা বলতে হয় তাও জানা নেই নাকি? কোথায় আমার দেখা শহরের মানুষগুলো তো এমন নয়, তাহলে এ শহরের প্রাণীটা এমন কেন? সুহানা নাচ ও তার ভাইয়ের যাওয়ার পানে দৃষ্টি স্থাপন করে কথাগুলো বলল। অতঃপর ঠোঁট বা কেপ ভেঙচি কেটে বলল, ফালতু ছেলে কোথাকার, না জানি কি উদ্দেশ্যে আব্বাকে খুঁজছে। আব্বা এদের। সুহানার কথার মাঝেই অঘোষিতভাবে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। মুহূর্তে প্রবল বর্ষণে চারিপাশ কুয়াশার ন্যায় শুভ্রতায় ছেয়ে গেল। দূর গগনে মেঘের গর্জন শোনা যাচ্ছে। ধূসর কালো গগন ধীর মাত্রায় উজ্জ্বল ধূসর বর্ণে পরিণত হয়েছে। বহুদিনের বর্ষণের পর ধরার ধুলোগুলো সিক্ত হতে আরম্ভ করেছে। মাটির সোদা ঘ্রাণে পরিবেশ মম করছে। আহা, কি দারুণ সে ঘ্রাণ! বৃক্ষরাজির পত্র পল্লব সমূহ বহুদিন পর নিজেদের রূপ ফিরে ধরেছে। সে রূপ পুরো ধুলোর স্তরে ঢাকা পড়েছিল, সে রূপ আজ বৃষ্টির ছোঁয়ায় প্রজ্বলিত হয়েছে। ঝকঝকে শ্যামল হরিদ্বনে বৃক্ষরাজি মুখরিত হয়ে যাচ্ছে। পুকুরের পানিতে টুক টুক করে বৃষ্টির ফোঁটা পড়ছে। সে বৃষ্টির ফোঁটা পানিতে রিমঝিম একটি মধুর ধ্বনি সৃষ্টি করছে। সুহানা স্থির দাঁড়িয়ে কান পেতে সে ধ্বনি শুনছে। প্রবল বর্ষণে সে ভিজে চুপচুপি হয়ে গিয়েছে। বৃষ্টির শীতল পরশে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে। তার পাতলা ঠোঁট জোড়া অল্প বিস্তর কাঁপছে, কিন্তু এদিকে তার ভ্রুক্ষেপ নেই। সে ব্যস্ত বৃষ্টির ধ্বনি শুনতে। এই ধ্বনির মাঝে সে খুঁজে বেড়াচ্ছে
অপ্রকাশিত কিছু কথা, অপ্রকাশিত কিছু কষ্ট, অপ্রকাশিত কিছু স্বস্তি। কৃষ্ণচূড়া লাল লাল পত্র পল্লবে ছেয়ে ওঠা পুকুরের পানি স্নিগ্ধ রূপে রাঙায়িত হয়েছে। বিস্তর পুকুরে বহমান ক্ষুদ্রতর ঢেউর তালে কৃষ্ণচূড়া ফুলগুচ্ছ নেচে বেড়াচ্ছে। এপাশ ওপাশ হতে তারা দুলছে। সুহানা নেত্র যুগল মেলে পুকুরের পরিবেশে দৃষ্টিপাত করল। কি দারুণ চলমান এই দৃশ্য! মন চাইছে এই রক্তিম কৃষ্ণচূড়ায় ছোঁয়ায় ছেয়ে উঠে লালা পুকুরের সর্বাঙ্গ ভেজাতে, তো বাধা কিসে? এই জল রাশিতে সর্বাঙ্গ ভেজাতে মন উদ্যত হতেই সুহানা ধীর পায়ে ঘাটের সিঁড়ি বেয়ে পুকুরে নেমে পড়ল। কাত অব্দি পুকুরে নিমজ্জিত রেখে রুদ্ধ নেত্র যুগল দ্বারা বহমান ধ্বনি কর্ণগোচর করল সুহানা। প্রবল বর্ষণের সাথে বহমান হাওয়ায় কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে ঝরে পড়ছে। তেমন দু চারটে কৃষ্ণচূড়া সুহানার ললাট ও মুখশ্রীতে লেপ্টে রয়ে গেল, কিন্তু সুহানার সেদিকে ধ্যান রইল না। সে এই মুহূর্তে বর্ষণ উপভোগ করতে ব্যস্ত। কি মনোরম এই পরিবেশ! ইস, যদি বর্ষণ না থামে তাহলে কি উপভোগ্য হবে পরিবেশটি। এদিকে প্রবল বর্ষণের সম্মুখীন হতে দ্রুত একটি সেচ ধরে অবস্থান করেছিল নাচ ও তার ভাইরা। সেচ ঘরের মাথার উপর টিনের চাল ব্যতীত চারিধারে কিছুই নেই। বাঁশ দিয়ে চারকোনা আকৃতির উন্মুক্ত একটি ঘর, সে ঘরেই অবস্থান করে গ্রামীণ পরিবেশের প্রবল বর্ষণ দেখছে সকলে। চারপাশে স্নিগ্ধ মনোরম পরিবেশ উপভোগ করতে করতে নাচের দৃষ্টি জোড়া বন্দী হয়ে গেল সুহানার পানে। সেচ ঘরেতে পুরো পুকুর ঘাট সহ একাংশ দৃষ্টিগোচর হয়। সে দৃষ্টিগোচরকৃত অংশে কৃষ্ণচূড়ায় আবৃত সুহানার মুখশ্রী নাচের দৃষ্টি কেড়ে নিল। ফিকে হলদে রঙের আলোক ছটায় বর্ষণ মুখর পরিবেশ আলোকিত হয়ে উঠল। ক্ষণেই মেঘের গর্জনে কেঁপে উঠল বাতাবরণ। কম্পিত হলো সুহানার সর্বাঙ্গ। তারই রেশ ধরে নেত্রজোড়া মেলে চাইল সে। কি মনে করে অস্পষ্ট পরিবেশে একবার দৃষ্টি বোলালো সে। অমনি তার দৃষ্টি জোড়া আটকে গেল নাচের উপর। প্রবল বর্ষণের অস্পষ্ট পরিবেশেও সে স্পষ্ট দেখতে পেল নাচ এদিকেই চেয়ে আছে। নাচের দৃষ্টি হতে পরিত্রাণ পেতে তৎক্ষণাৎ সে পুকুরের পানিতে ডুব দিয়ে নিজের সর্বাঙ্গ অদৃশ্য করে ফেলল। পানিতে ডুব ডুবেই সে ঘাটের পিছনে কৃষ্ণচূড়া বৃক্ষের নিচে অবস্থান করল। অকস্মাৎ সুহানাকে ডুব দিতে দেখে খানিক চমকে উঠল নাচ। তার দৃষ্টি হয়ে উঠল অস্থির। ঘাড় উঁচিয়ে দূর দৃষ্টি দিয়ে সুহানাকে খুঁজতে লাগলো সে। ক্ষণিকের চেষ্টাতেও সে সুহানাকে নজরবন্দি করতে পারল না। ফলে ব্যর্থ হয়ে চমকিত গলায় স্বগতোক্তি করে বলল, আরে মেয়েটা গেল কোথায়? নাজের পাশে তার আরেক চাচাতো ভাই মিরাজ দাঁড়িয়েছিল। নাজের মুখে এরূপ কথা শুনে মিরাজ চমকিত দৃষ্টিতে এদিক ওদিক চেয়ে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, মিরাজের প্রশ্নে সকলের মনোযোগ মুহূর্তে মিরাজের উপর চলে এলো। নাচ পড়ল বিপাকে। এবার ব্যাপারটা সে সামলাবে কি করে? ক্ষণিক সময়ের ভাবনায় সে সকলের মনোযোগ বিচ্ছিন্ন করতে সে বলল, ওই দূরে বৃষ্টির মধ্যে ছোট একটা মেয়ে খেলছিল, হঠাৎ করে উধাও হয়ে গেল। ওকে খুঁজছিলাম। নাজের কথায় মিরাজের খানিক সন্দেহ থাকলেও সে কথাটি বিশ্বাস করে নিল। এমনকি উপস্থিত সকলে নাজের কথা বিশ্বাস করে নিল। শুধু হাবিব ব্যতি রেখে নাজের কথানুসারে ছোট মেয়েটির অকস্মাৎ উধাও হয়ে যাওয়া তাকে ভীত করে তুলল। চাচাতো ভাইগণের মধ্যে মেদযুক্ত তুলতুলে শরীরের অধিকারী হাবিব ভীষণ ভীতু গোছের একটি ছেলে। ছোট থেকে ছোট কোনো ব্যাপার সে জিন ভূত টেনে আনা ব্যক্তি। এই দিনে দুপুরে নাজের কথায় সে ভীত হয়ে পড়ল এবং সে ভেবে নিল নিশ্চয় ছোট মেয়েটি একটি জিন। সে সূত্র ধরেই অল্প বিস্তর কম্পমান ভয়ার্ত কণ্ঠে হাবিব বলল, নির্ঘাত ওইটা জিন ছিল, না হলে এভাবে দিন দুপুরে হুটহাট উধাও হয়ে যাবে কেন? হাবিবের কথা শোনা মাত্র নাচ বিরক্তি নিয়ে হাবিবের মাথায় গাঁটটা মেরে বলল, হ্যাঁ মেয়েটা জিন, চল তোকে ওর কাছে দিয়ে আসি, অ্যাটলিস্ট তোর মতো ভিতুর ডিম থেকে তো রেহাই পাবো। নাজের কথার সাথে সহমত প্রকাশ করলো তন্ময়, মিরাজ ও রাকিব। হাবিব বলল, অর্থই সাগরে। তিন জল থাকার পরেও কেউ তাকে সমর্থন করলো না। উল্টো সকলেই নাজের পক্ষে অবস্থান নিল। হাবিবের খানিক গোস্সা হলো, বলল, তোরা কেউ আমাকে সাপোর্ট করলি না যদি মেয়েটা সত্যিই জিন হয়? এই পর্যায়ে তাদের মধ্যে বয়স ছোট রাকিব বলল, তো
এখন কি তোর উপরে সে আসর করবে? করলে বলিস, গ্রামের কবিরাজের কাছে নিয়ে গিয়ে ঝাঁটাপেটা করে জিন তাড়াতে বলবো আমরা। রাকিবের কথায় হাবিব ব্যতীতকে সকলেই একত্রে হো হো করে হেসে উঠল। নাজ, তন্ময়, মিরাজ, হাবিব ও রাকিব এরা প্রত্যেকের সম্পর্কে একে অপরের চাচাতো ভাই। এর মাঝে তন্ময় ও রাকিব আপন দুই ভাই। এদের মাঝে নাজ সবচেয়ে বড় এবং রাকিব সবচেয়ে ছোট। তবে তাদের বয়সের পার্থক্য খুব বেশি একটা নয়, 2 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর, এই তাদের বয়সের পার্থক্য। কিন্তু নিজেদের মধ্যে বেশ ভাব থাকায় প্রত্যেকেই একে অপরকে তুই বলে সম্বোধন করে। নাজ ও তন্ময়ের বয়সের পার্থক্য 2 মাস। তারা দুজনে গত 2 মাস পূর্বে আমেরিকা থেকে পড়ালেখা শেষ করে দেশে ফিরেছে। দেশে ফিরে তারা তাদের পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছে, যে ব্যবসার মূল হর্তাকর্তা বছর 2 পূর্বে তাদের দাদাজান থাকলেও এখন ব্যবসার মূল দায়িত্ব নাজের বাবার ঘাড়ে। শহরের জেলেগুলোর দরিয়া গ্রামে আসার কারণ তাদের একমাত্র ফুফাতো ভাই রায়হান সর্দারের বিয়ে। নাজের একমাত্র ফুফুর বিয়ে হয় দরিয়া গ্রামের সর্দার পরিবারের বড় ছেলের সাথে। নাজের দাদাজান প্রথম পর্যায়ে নাজের ফুফুর বিয়ে গ্রামে দিতে দ্বিমত জানান, কিন্তু মেয়ের পছন্দের কাছে শেষমেশ হার মেনে নেন তিনি। সেই সূত্রে নাজের ফুফুর বিয়ে হয় গ্রামে, এবং গ্রামেই তাদের বসবাস। রায়হান সর্দারের বিয়ে ঠিক হয়ে আছে সাগরিকার সাথে। এই সপ্তাহের শেষেই তাদের বিয়ে। রায়হান ও সাগরিকা একে অপরকে ভালোবাসে বলেই পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে ঠিক হয়েছে। সুহানা ও সাগরিকা বাবা অমর মোল্লা কৃষক হওয়ার প্রথম পর্যায়ে রায়হানের বাবা ও মা এই বিয়েতে দ্বিমত পোষণ করেন, কিন্তু একমাত্র ছেলের জেদের কাছে তাদের হার স্বীকার করে নিতে হয়। ফলে তীব্র অনিচ্ছা সত্ত্বেও তারা বিয়ে দিতে রাজি হন। পরে অবশ্য তাদের এই অনিচ্ছা স্বেচ্ছায় পরিণত হয়। রায়হানের মা সাগরিকাকে দেখা মাত্রই পছন্দ করে নেন। বাড়ির বউরূপে গুণে অনন্য হবে, এই তো তার চাওয়া। যেহেতু সাগরিকার মাঝে এর দুটোর উপস্থিত, সেহেতু এই বিয়েতে পরবর্তীতে অমর মোল্লার পেশা কোনো প্রভাব ফেলেনি। নাজ ও তার চাচাতো ভাইয়ের দলবল সাগরিকার রূপ ও গুণের প্রশংসা শুনে তাদের ফুপিকে, এমনকি সাগরিকার পরিবারের কাউকে কোনো আগাম সংবাদ না পাঠিয়ে লুকিয়ে দেখা করতে বেরিয়ে পড়ে। এ কারণেই প্রথম পর্যায়ে তারা অমর মোল্লার বাড়ি খুঁজছিল এবং এক পথিকের বদৌলতে তন্ময় সে বাড়ির ঠিকানা পেয়েও গিয়েছিল। কিন্তু এখন তারা ভারী বর্ষণের ফলে অমর মোল্লার বাড়িতে পৌঁছাতে পারল না। ধীরে ধীরে বৃষ্টির গতি কমে আসছে, বাতাবরণ হিম শীতল হয়ে আসছে। চলমান হাওয়ার গতিপথ পরিবর্তন হয়েছে, কমে আসছে তার বেগ। 2-4টা পাখিপত্র পল্লবের ঝাড় হতে বেরিয়ে দিগন্ত পানে ছুটতে আরম্ভ করেছে। সুহানা ঘাটের আড়াল হতে সেজ ঘরের দিকে উঁকি মারছে। সে অপেক্ষায় আছে নাচও তার দলবল কোন মুহূর্তে স্থান ত্যাগ করবে, তবে সে পুকুর হতে বাড়ির পথে পা বাড়াবে। কিন্তু ছেলেগুলো সে এখনো সেজ ধরে ঠাই দাঁড়িয়ে আছে। সুহানার এই আকুল অপেক্ষার মাঝে তাদের প্রতিবেশী ছোট্ট একটি ছেলে দৌড়াতে দৌড়াতে পুকুর পাড়ে এলো। সাগরিকার কথানুসারে সে সুহানাকে খুঁজতে লাগলো, কিন্তু ঘাটের আড়ালে লুকিয়ে থাকায় সুহানাকে খুঁজে পেতে ব্যর্থ হলো সে। ফলে ঘাটের সিঁড়ির উপর দাঁড়িয়ে হাঁক ছেড়ে সে ডাকতে লাগলো, সুহানা বাবু, ও সুহানা বাবু, চাচি তোমারে ডেকে পাঠাইছে, জলদি আসো। ওই তুমি। ছোট্ট ছেলেটির ডাক সুহানার কর্ণ গোচর তো ঠিকই হলো, পাশাপাশি তার এই উচ্চ স্বরের ডাক প্রতিধ্বনিত হয়ে নাজের কর্ণকুহর অব্দি পৌঁছালো। মুহূর্তে নাজের ঠোঁটের কোণে ফুটে উঠল লব্ধ হাসি। বিড়বিড় করে উচ্চারণ করলো সুহানার নাম। ভাগ্যক্রমে ছোট্ট ছেলেটির বদৌলতে মিষ্টি কণ্ঠের অধিকারিণীর নামটা জানা হয়ে গেল নাজের। পুনরায় সুহানার দেখা পাওয়ার জন্য সে অধীর আগ্রহী দৃষ্টিজোড়া পুকুর ঘাটে নিবদ্ধ করলো। এদিকে সেই ছেলেটির ডাকে সুহানা তড়িঘড়ি করে ঘাটের আড়াল হতে বেরিয়ে এলো। দ্রুততর সহিত সিঁড়ির উপর দাঁড়িয়ে শরীরের সাথে লেপ্টে থাকা জল সিক্ত সালোয়ার কামিজ শরীর হতে ক্ষীণ আলগা করার প্রয়াস চালালো, কিন্তু অতিরিক্ত জলে সিক্ত হওয়ায় পোশাক তার শরীরে আঠার মতো লেপ্টে রইল। ছোট্ট ছেলেটি সুহানাকে পুনরায় তাড়া দিল। এই পর্যায়ে মায়ের বকুনিয়ে মায়ের ভয়ে সুহানা সালোয়ার কামিজ সময় অপচয় না করে দ্রুততার সহিত ওড়না মাথায় দিয়ে আলগা আলগা ভাবে শরীর আবৃত করে নিল। অতঃপর বেগবান পায়ে ঝিরঝিরি বৃষ্টির মাঝে সে ধান ক্ষেতের
আইলের মাঝ দিয়ে বাড়ির পথে পা বাড়ালো। তার পিছু পিছু ছুটলো সেই ছেলেটিও। ঝিরঝিরি বর্ষণে নাচ মুগ্ধ নয়নে সোহানাকে দেখছে। আচ্ছা, মেয়েটিকে তার এতটা আকর্ষণীয় লাগছে কেন? গ্রামীণ বাতাবরণে বেড়ে ওঠা খাঁটি সৌন্দর্যের অধিকারী বলে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? তবে অন্যান্য সাধারণ মানুষের ন্যায় নাচ সোহানার রূপের প্রেমে পড়েনি। সে সোহানার মিষ্টি কণ্ঠের মোহে আটকে পড়েছে। কিছুক্ষণের মাঝে বৃষ্টিটা মেঘের আড়ালে পাড়ি জমালো। প্রকৃতি ফিরে পেল তার চিরচেনা তবে সতেজ এবং নির্মল রূপ। পক্ষীকুলেরা ক্ষণিকের জন্য অবস্থান করা আশ্রয়স্থল থেকে নিজেদের নীড়ের পথে পাড়ি জমালো। বর্ষার শীতল ছোঁয়ায় বাতাবরণে প্রবাহিত হচ্ছে হিম অনিল। স্বচ্ছ পত্রপল্লবে আবৃত বৃক্ষরাজি অনিল দোলায়ও দুলছে, সাই সাই ধ্বনি তুলছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে বিমোহিত হয়ে কৃষ্ণচূড়া আবৃত সোহানার কণ্ঠে অরূপের প্রেমে পড়ে কীটখড়াকের জন্য চারপাশ যেন ভুলে বসল নাচ। কাঁধে তন্ময়ের ছোঁয়া ডাক, তার সম্মতি ফিরে এলো। সে আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ বলো। তন্ময় নাজের এহেন আচরণে সন্দেহজনক সুরে জিজ্ঞেস করলো, কি ব্যাপার নাজ, তুই হঠাৎ হঠাৎ কোথায় হারিয়ে যাচ্ছিস? অদ্ভুত তো। নাজের কোনো জবাব দেওয়ার পূর্বেই হাবিব পুনরায় ক্ষীণ ফর্দ কণ্ঠে বলল, নিশ্চয়ই নাজের ওপর কোনো জিন পরি আসর করেছে, এজন্যই মাঝে মাঝে এভাবে হারিয়ে যাচ্ছে। হাবিবের এমন কথা শুনে সকলেই বিরক্তি ভরা চাহনিতে তার পানে চাইল। নাজ খানিক ভার গলায় বলল, আহো ভাতিজা আহো, সবার আগে তোমার ঘাড়ে উঠে বসি। এই বলে সে হাবিবের দিকে পা বাড়ালো। হাবিব ভীত সম্ভ্রস্ত গলায় বলল, কি ব্যাপার নাজ, তোর ওপর কি সত্যি? হাবিবের কথা সম্পূর্ণ হবার পূর্বেই নাজ তার মাথায় জোরালো একটি গাঁটটি মেরে বলল, কবে যেন তোকে এসব কারণে আচ্ছা মতো ধোলাই দিয়ে বসি। আমার সামনে আর একবার জিন ভূত নিয়ে কথা বললে খবর আছে। এই বলে সে সেজ ঘরের বাইরে পা বাড়ালো। তার পিছু পিছু এলো বাকি 4 জনে। 5 জনের সারি বেঁধে ওই একই ধান ক্ষেতের আল দিয়ে অমর মোল্লার বাড়ির পথে পা বাড়ালো। অকস্মাৎ উদিত হওয়া কুটুমদের দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল রশিদা বেগমের। ভীষণ অস্বস্তির সহিত 2 মেয়েকে বলতে লাগলেন, আল্লাহ গো আল্লাহ, মেয়ের শ্বশুর বাড়ি থেকে এমনে লোকজন আসবে চিন্তাও করিনি। এখন কি করমু? তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করমু? ওই সাগরী, তোর বাপরে ফোন লাগা, ক্ষেত থেকে আসার সময় কুটুমদের জন্য নাস্তা পানি আনতে বল। মায়ের এরূপ অস্থিরতা দেখে সাগরিকা ঠোঁট চেপে হাসলো। মাকে বলল, এত চিন্তা করো না আম্মা, তোমার এই ভয়ঙ্করী চিন্তা ভাবনা দেখে কুটুমরা ভয়ে পালিয়ে যেতে পারে। তখন কি একটা কেলেঙ্কারি হয়ে যাবে ভাবতে পারছো? সাগরিকার টিপ্পণীমূলক কথায় কথায় সোহানা মুখ লুকিয়ে হেসে ফেলল। ওদিকে রশিদা বেগম এসব কথা কর্ণগোচর করলেন না, বরং এক ছুটে রসুই ঘরে চলে গেলেন। আপাতত আগত কুটুমদের জন্য ঠান্ডা ঠান্ডা শরবতের ব্যবস্থা করতে হবে। রশিদা বেগম চলে যেতেই সাগরিকা বিছানায় বসে পড়ল। সোহানাকে বলল, বুবু, ওরা মোটে 5 জন না। সোহানা খানিক বিরক্তি প্রকাশ করে বলল, জানিস সাগরী, ওদের মধ্যে একজন আমাকেই আমাদের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেছিল। সোহানার কথা কর্ণপাত হওয়া মাত্রই বিস্ময়ের সাগরিকার মুখ হা হয়ে এলো। কণ্ঠে আকাশ সম বিস্ময় নিয়ে বলল, বলিস কি বুবু, কোথায় জিজ্ঞেস করেছে তোকে? সাগরিকার প্রশ্নের প্রত্যুত্তর স্বরূপ সোহানা পুরো ঘটনা খুলে বলল। সোহানার নিকট হতে পুরো ঘটনা শুনে সাগরিকা নিজের রুমের জানলা হতে সোজাসুজি তাকালো। অমর মোল্লার নিজস্ব ভিটেতে 2টো টিনের ঘর আছে। একটিতে তার স্বামী স্ত্রী দুজনে থাকে, আরেকটিতে সোহানা ও সাগরিকা থাকে। সাগরিকার বিয়ে উপলক্ষে সেই টিনের ঘরের একদম সোজাসুজি আরো 2টো টিনের ঘর নির্মাণ করেছেন অমর মোল্লা। পুরনো টিনের ঘরের মাটির মেঝে থাকলেও নতুন টিনের ঘরে পাকা মেঝের ব্যবস্থা করেছেন তিনি। সেই নতুন টিনের ঘরে কাজ প্রায় হয়ে গিয়েছে, শুধু সময় করে জানালা লাগানো বাকি। এই টিনের ঘরেই নাজদের বসানো হয়েছে। বাড়িতে এসে ভেজা কাপড় বদলাতে বদলাতে নাজদের আগমন দেখে অবাক হলো সোহানা, কারণ নাজরা এখানে আসবে এই সম্পর্কে সে পয়লে হতেই অবগত। শুধু নাজ জানে না সোহানা এই বাড়িরই মেয়ে। সোহানা ও সাগরিকা নাজ ও তার চাচাতো ভাইদের নিয়ে আলোচনা করছে। এরই মাঝে রসুই ঘর হতে সোহানাকে ডেকে পাঠালেন রশিদা বেগম।
সোহানা আসতেই তার হাতে শরবতের ট্রে ধরিয়ে দিয়ে বললেন, মাথায় ভালো মতন ওড়না দিয়ে কুটুমদের শরবত দিয়ে আয়। রশিদা বেগমের এহেন আদেশে মনে মনে অনিচ্ছা প্রকাশ করলে সোহানা। এই মুহূর্তে নাজের সামনে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই তার, কিন্তু মায়ের আদর্শ নাকচ করার মতো দুঃসাহসও নেই তার। সে জানে এই দুঃসাহসিক কাজের পরিণাম হবে সৎ মায়ের মুখ থেকে নিজের মৃত মায়ের সম্পর্কে মন্দ কথা শোনা, যা সে কখনোই চায় না। ফলশ্রুতিতে অনিচ্ছা সত্ত্বেও সে ট্রে হাতে নিয়ে নতুন ঘরের দিকে পা বাড়ালো। প্রতিমধ্যে এক হাতে ট্রে ধরে অপর হাতে দিয়ে মাথায় ভালো মতো ওড়না দিয়ে নিল সোহানা। নাজদের কথার মাঝে ট্রে হাতে রুমে প্রবেশ করলো সোহানা। তৎক্ষণাৎ সকলের দৃষ্টি দিয়ে ঠেকলো সোহানার উপর। অকস্মাৎ এই বাড়িতে সোহানাকে দেখে ক্ষণিকের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ল নাজ। সে স্বপ্নেও সোহানাকে এখানে আশা করেনি। তার বিস্ময় তার মুখশ্রীতে স্পষ্ট রূপে ফুটে উঠল। এদিকে ট্রে হাতে সোহানাকে দেখে তার বাকি চারজন ধরে নিল। সোহানাই রায়হানের হবু বউ, তাদের হবু ভাবি। রাকিব তো সোহানার উদ্দেশ্যে বলেই ফেললো, আপনি তাহলে রায়হান ভাইয়ের হবু বউ, মিস আমাদের হবু ভাবি। রাকিবের মুখ নিঃসৃত বউ ভাবি সম্বোধন শুনে নাজের হৃদয় যেন মুহূর্তেই বিখণ্ডিত হয়ে গেল। রাকিবের নিকট হতে ভাবি সম্বোধন শুনে হকচকালো সোহানা। তৎক্ষণাৎ রাকিবের ভুল শুধরে বলল, আপনি যাকে ভাবছেন আমি সে নই। আপনাদের ভাবি আমার ছোট বোন সাগরিকা, আর আমি সুহানা। সোহানার এহেন কথায় নাজ বাদে প্রত্যেকেই একে অপরের মুখের দিকে চাইল, আর নাজ যেন দেহে প্রাণ ফিরে পেল। তন্ময় খানিক বিস্মিত কণ্ঠে বলল, ছোট বোন? সারিকা ভাবি আপনার ছোট বোন হয়? তন্ময়ের কথার সুরে সোহানা খানিক সংকুচিত হয়ে বলল, জি, আমার ছোট বোন। এই বলে সে শরবতের ট্রেটা টেবিলে রেখে বলল, আপনারা শরবত খেয়ে গলা ভেজান, আমি আসছি। বলে সে কোনো প্রকার বিলম্ব ছাড়া ঘর হতে বেরিয়ে গেল। সে জানে রায়হানের মামাতো ভাইয়েরা তাকে সাগরিকা হতে বড় দেখে বেশ অবাকি হয়েছে, এবং সে নিশ্চিত আরো কিছুক্ষণ সেখানে অবস্থান করলে এই বিষয়ে তাকে জবাবদিহি করতে হতো, যা সে মোটেও চাইছে না। এজন্য সে ভালোই ভালোই চলে এসেছে। এদিকে সোহানার প্রস্থান করা মাত্রই নাজ তন্ময়ের কানের নিকট ফিসফিস করে বলল, তুই ওকে সাগরিকা ভাবলি কেন? তখন দেখিস না ওকে? তন্ময় কিঞ্চিত বিস্মিত চাহনিতে দৃষ্টি ঘুরিয়ে নাজের পানে চেয়ে বলল, কখন? আমার সাথে তো ওনার দেখা হয়নি। তন্ময়ের কথা নাকচ করে নাজ জোরপূর্বক বলল, আরে তখনই তো দেখলি ওকে, ওই যে পুকুর পাড়ে যার কাছে ঠিকানা জানলাম, সেই মেয়েটাই তো এই মেয়ে। পুকুর পাড়ে মেয়েটার চেহারা বোঝা যাচ্ছিল না, আমি দেখিনি ওনাকে। এবার আর কথা বলিস না প্লিজ, আমাকে একটু শরবত খেতে দে, বেশ তৃষ্ণা পেয়েছে। এই বলে তন্ময় একটি গ্লাস উঠিয়ে ঢকঢক করে সবটুকু শরবত পান করে নিল। নাজ আর তন্ময়ের কথার প্রত্যুত্তর করল না, কথা না বাড়িয়ে শরবত নিয়ে ধীরে সুস্থে পান করলো। সোহানার নামটা সবার অজানা থাকলেও নাজের জানা ছিল, কিন্তু তবুও সে সোহানাকে রায়হানের হবু বউ ভেবে বসেছিল, কারণ অতি উৎসুকতার ভিড়ে রায়হানের নিকট হতে তার বউয়ের নামই জানা হয়নি তার। শুধুমাত্র বেরিয়ে যাবার পূর্বে বাড়ির পুরনো এক কাজের লোকের নিকট হতে অমর মোল্লার নাম জেনে বেরিয়ে পড়েছিল তারা। মায়ের কথানুসারে সাগরিকা খানিক পরিপাটি হয়ে নাজেদের সামনে গেল। তার হাতে নাস্তার ট্রে। এই পর্যায়ে সোহানা ব্যতীত অন্য মেয়েকে দেখে নাজ সহ সকলেই প্রায় নিশ্চিত হলো এই সেই কাঙ্ক্ষিত মেয়ে যার সাথে দেখা করার জন্য তারা এত দূর পাড়ি দিয়েছে। যদিও দুবারের দূরত্ব বেশি নয়, বৃষ্টির কারণে তাদের এই ছোট পথও দীর্ঘ মনে হচ্ছে। সাগরিকা গিয়ে সামনের একটি চেয়ারে বসতেই ঘরের রশিদা বেগমের আগমন ঘটল। তিনি গিয়েই অতি ভদ্রতার সহিত বললেন, এ হইল আমার মেয়ে সাগরিকা, যার সাথে তমগো ভাইয়ের বিয়ের কথা। আমার মেয়ে কিন্তু দেখতে একদম চাঁদের টুকরা। আশেপাশের কত গ্রাম থেকে আমার মেয়ের লাইগা বিয়ার প্রস্তাব আসে, কিন্তু আমরা সব মানা করে দেই, কারণ আমরা চাইতেছিলাম মেয়ের বিয়ে একই গ্রামে দিমু। এরপর আসে তমগর ভাইয়ের প্রস্তাব। সে বলে আমার মেয়েরে খুব পছন্দ করে, আর পছন্দ করবই না বা কেন? আমার মেয়ে দেখতেই যে এত সুন্দর যে দেখবে সেই পছন্দ করব। তা বলো তোমার কাছে কেমন লাগলো সাগরিকা? রশিদা বেগমের বিনমহীন বাচনে সাগরিকা ব্যতীত উপস্থিত সকলেই অপ্রতিভ হলো। সকলের অন্তরালে একটি প্রশ্নই ঘুরপাক খেল, রায়হানের হবু শাশুড়ি তো এত বাচাল, এ যেন লাগামহীন চূড়ান্ত এক ঘোড়া। এদিকে হবু দেবরকনের সম্মুখে মায়ের মুখে নিজের প্রশংসা শুনে খানিক বিব্রত বোধ করলো সাগরিকা।
সাথে মৃদু লজ্জাও পেল সে। রশিদা বেগম পুনরায় তার বাচন শোনাতে উদ্যত হলেন, কিন্তু এর পূর্বেই সাগরিকা রশিদা বেগমের শাড়ির আঁচলের আড়াল টেনে ফিসফিস করে বলল, হয়েছে আম্মা, অনেক বলেছ, এবার একটু চুপ করো। রশিদা বেগমের মন চাইছিল মেয়ের প্রশংসা, বাড়ির প্রশংসা, হবু জামাইয়ের প্রশংসা শুনিয়ে সকলকে ব্যস্ত রাখতে, কিন্তু মেয়ের নিষেধাজ্ঞায় অনিচ্ছা সত্ত্বেও তিনি নিশ্চুপ বসে রইলেন। অতঃপর নাচ সাগরিকাকে টুকটাক কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো। উপস্থিত বাকি তিনজনেও সাগরিকার সাথে কথা বলল। কথা শেষে সাগরিকা মোলায়েম কণ্ঠে বলল, আজকের রাতের খাবার আমাদের বাড়িতেই খেয়ে যাবেন, কিন্তু কোনো রকম না শুনবো না। আপনারা আমাদের বাড়ির মেহমান, আর মেহমানদের ভারী খাবার না খাইয়ে বিদায় করতে নেই। সাগরিকার প্রস্তাব শোনা মাত্র পেটুক রাকিব প্রচন্ড উৎসুকতার সহিত বলল, অবশ্যই ভাবি, আজ রাতে এখানেই খাওয়া দাওয়া করব, আপনি চিন্তা করবেন না। পেটুক রাকিবের কথায় তন্ময়, মিরাজ ও হাবিবের কপাল চাপড়ানোর জোগাড় হয়ে পড়ল, শুধুমাত্র নাচ ব্যতীত। কারণ এই বাড়িতে রাতের খাবার খেতে হবে ভেবেই সে খুশিতে ডগমগ করে উঠেছিল। কারণ একটাই, ক্ষণে ক্ষণে নানা বাহানায় সোহানাকে দেখা যাবে। তবে তন্ময় চাইছিল সন্ধ্যা নামের পূর্বেই এই বাড়ি হতে চলে যেতে, কিন্তু সে আশায় সেগুড়ে বালি। রাকিবের এরূপ কথার পর আর কোনোভাবে এই প্রস্তাবে নাকচ করা যায় না। এরূপ করলে ব্যাপারটা ভীষণ বেয়াদবির পর্যায়ে পড়বে। ফলে তারা রাতের খাবার এখানেই খাওয়ার সিদ্ধান্ত নিল। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে বহু পূর্বে, কিন্তু আজকের সূর্য মামার ডুবন্ত দৃশ্যটি অদৃশ্য রূপে হয়েছে। কারণ বৃষ্টি পরবর্তী অম্বরের গাঢ় মেঘপুঞ্জ সূর্যি মামাকে আড়াল করে রেখেছে। যদিও আজকে সকলের আড়ালে সূর্য অস্ত গিয়েছে, কিন্তু অস্ত যাওয়ার মুহূর্তে সে তার রাঙা রূপের একাংশ পশ্চিম আকাশে ছড়িয়ে দিয়ে গিয়েছে। তারই অংশ হিসেবে পশ্চিম আকাশ গাঢ় কমলা হলদে রঙে রাঙায়িত হয়েছে। ফলে বর্ষণ পরবর্তী বাতাবরণ রঙিন অম্বরের ছোঁয়ায় রাঙায়িত হয়েছে। চারিপাশে শীতল হাওয়া বইছে। দিন শেষে মুক্ত বিহঙ্গগুলো নিজেদের নীড়ে ফিরে যেতে উদ্যত হয়েছে। নীড়ের পথে ফিরতে ফিরতে কিচিরমিচির ধ্বনিতে সকলকে নিজেদের উপস্থিত জানান দিচ্ছে। নিকটস্থ মসজিদে মাগরিবের আজান দিচ্ছে। নামাজের টানে নিকটস্থ মুসলিমরা কর্দামাক্ত পথ পেরিয়ে মসজিদে ছুটে আসছে। সেই দৃশ্যই ঘরের ভেতর বসে উপভোগ করছে নাচ। খানিক বাদে ঘরে অবস্থিত খাট হতে উঠে গিয়ে খোলা বারান্দায় দাঁড়ালো সে। বারান্দায় দাঁড়াতেই এক ঝাঁক হিম শীতল হাওয়ায় সে তার সর্বাঙ্গ ছুঁয়ে দিল। অল্প বিস্তর কেঁপে উঠল শহুরে ছোঁয়ায় বেড়ে ওঠা তার নাজুক দেহখানা। বাড়ির চারিধারে অবস্থিত বৃক্ষরাজি নিজেদের পত্র পল্লব হাওয়ায় দোলাতে লাগলো। উৎপন্ন করলো পত্র নৃত্যের এক মধুর ধ্বনি। বারান্দায় দাঁড়িয়ে দৃষ্টি জোড়া আশেপাশে ঘোরালো নাচ। বাতাবরণে আধার নেমে আসছে। সন্ধ্যা নামক অস্থায়ী সময়টির সূচনা ঘটেছে। তারই সাথে সূচনা ঘটেছে নয়া রূপে ধরণীতে বর্ষণ বর্ষিত করা মেঘপুঞ্জের। দূর গগনে আলোর ঝিলিক দেখা দিল। নাজের আখি যুগলে বাড়ি খেলো মেঘেদের ঘর্ষণের এই আলোকিত রূপ। মুহূর্তে ধরণী কাঁপিয়ে শব্দ উৎপন্ন করে নিজেদের উপস্থিতি জানান দিল ক্রন্ধিত মেঘপুঞ্জরা। কিঞ্চক্ষণের মাঝেই ঝমঝম করে বৃষ্টি নেমে এলো ধরণীতে। মুহূর্তে চারপাশ ভারী বর্ষণে ছেয়ে গেল। নাচ লক্ষ্য করলো বৃষ্টির প্রতিটি ফোঁটা এই ঘরের টিনের চালে আঘাত হানছে। ফলে তাতে অবিরাম ঝিরিঝিরি ধ্বনি উৎপন্ন হচ্ছে। নাচ কান খাড়া করে মুগ্ধ হয়ে সে ধ্বনি শুনছে। রুদ্ধ নেত্র যুগল দ্বারা চলমান পরিবেশ দৃষ্টির অগোচর রেখে উৎপন্ন ধ্বনি শুনছে সে। আহা, কি হৃদয় শীতল করা ধ্বনি! বৃষ্টির দিনে টিনের চালে বুঝি এমনই দারুণ ধ্বনির সৃষ্টি হয়? গ্রামীণ বাতাবরণে বর্ষণের পরিবেশ এতই মনোমুগ্ধকর হয়। মিনিট পাঁচেক বাদে নেত্র যুগল মিলে চাইল নাচ। চারপাশ আধারে ছেয়ে গিয়েছে। আলোর উৎস বলতে সম্মুখের ঘরের বারান্দায় ও রসুই ঘরে উপস্থিত একটি হলদে রঙের বাতি। এই দুটো হলদে বাতির আলোয় বাড়ির ভেতরকার উঠোন আলোকিত হয়ে আছে। সে আলোর ছিটে ফোঁটা এসে পড়ছে নতুন ঘরের বারান্দায়। এ ঘরে এখনো বাতির ব্যবস্থা করা হয়ে ওঠেনি। তবে বাড়িতে কুটুম আসার কথা শুনে অমর মোল্লা মাঠ হতে বাড়ি না ফিরে বাজারে গিয়েছে বাতি সহ আরো প্রয়োজনীয় জিনিসপত্র সদাই করতে। পরনের প্যান্টের পকেটে দুহাত গুজে পুরনো ঘরটির পানে দৃষ্টি নিবদ্ধ করে আছে নাচ। সে দেখেছে সুহানা এই ঘরেই প্রবেশ করেছে, অর্থাৎ সুহানা ওই ঘরেই থাকে। রশিদা বেগমকে রান্নার কাজে সাহায্য করতে ঘর হতে নতুন পাতিল নিয়ে রসুই ঘরের দিকে ছুটল সুহানা। তার কাছে নেই কোনো ছাতা।
বাড়ির একটি মাত্র ছাতাটা তার বাবা মাঠে যাওয়ার পূর্বে নিয়ে গিয়েছেন, আর দ্বিতীয় ছাতাটি বেশ কদিন ধরেই নষ্ট, ফলে ঘোর বর্ষণেও ছাতা ব্যতীত চলতে হচ্ছে তাকে। এক হাতে পাতিল নিয়ে সেটি মাথার উপর কোনোভাবে দিয়ে অপর হাত দিয়ে সালোয়ার খানি কুচু করে রসুই ঘরের দিকে ছুটছে সুহানা। সেই দৃশ্যই অবালক দেখে যাচ্ছে নাজ। দু জায়গার হলদে আবছা আলোয় চলন্ত বৃষ্টির ফোঁটাগুলো হলদে রঙের মনে হচ্ছে। ওদিকে সুহানা যখন ঘর হতে রসুই ঘরের দিকে ছুট দিল, সেই মুহূর্তে আবছা হলদে আলোয় বৃষ্টির ফোঁটার সমন্বয়ে সুহানার রহস্যময়ী এক ছায়ার সৃষ্টি হলো। দেখে মনে হলো যেন সুহানা ঘোর বর্ষণে রহস্যময়ী এক নিশাচর নারী, যার কণ্ঠের প্রেমে রূপের প্রেমে নাচকে নিজের সম্মোহনে আবদ্ধ করে নিয়েছে সে। রজনীর ব্যাপ্তিকাল দীর্ঘ হচ্ছে, সন্ধে পেরিয়ে রাত নেমেছে বহুক্ষণ পূর্বে, বর্ষণ পরবর্তী শীতল আবহাওয়া বিরাজ করছে পরিবেশে। আশেপাশে ঝোপঝাড় কম জঙ্গলের ন্যায় স্থানে ঝিঝি পোকা ডাক, এই ডাকে যেন রজনীর গাঢ়ত্ব বহুগুণে বাড়িয়ে তুলেছে। রজনীর এই চিরচেনা পরিবেশেও নাচ নতুন কিছু অনুভব করছে। চারপাশে বহমান বন্য হিম হাওয়া, মাটির সোদা ঘ্রাণ তার অভিজ্ঞতার তালিকায় নতুন, তবে পুরোপুরি নতুন বলা যায় না, কারণ বর্ষণ পরবর্তী এই আবহাওয়া সে শহরে উপলব্ধি করেছে, তবে গ্রামীণ পরিবেশের মতো এত খাঁটি ও মন উজাড় করা পরিবেশ উপভোগ করেনি সে। ঢাকায় থাকতে মাটির সোদা ঘ্রাণ তীব্রভাবে কখনো অনুভব করতে পারেনি সে, আর এই বহমান শীতল হাওয়া রূপে প্রবেশ করেই বদ্ধ হয়ে যেত। সেখানে হৃদয় শীতলকৃত এই হাওয়া গ্রামীণ পরিবেশের ন্যায় বিশুদ্ধ হতো না, ফলে মনোরম পরিবেশের প্রকৃত স্বাদ কখনোই সে ওভাবে অনুভব করতে পারেনি। কিন্তু গ্রামীণ পরিবেশে বৃষ্টি অন্যরকম এক মাধুর্য নিয়ে এসেছে। শীতল হাওয়ারা অবাধ্য হয়ে উঠেছে, কারণ তাদের ছুটে চলার স্থান সীমাবদ্ধ নয়, বরং অনবরুদ্ধ। বৃষ্টি থেমে যাবার পর নাচ তার বাকি চার চাচাতো ভাইকে বারান্দায় ডেকে আনে। তারা বারান্দায় চেয়ার এনে বসে গল্পের আসর জমিয়ে বসে। তন্মধ্যে একবার নাজের ফুফু তাদের ফোন দিয়েছিল। না জানিয়ে মেয়ের বাড়িতে এইভাবে যাওয়ায় ফোনের ওপাশ থেকে তাদের ফুফু বাক্যের মাধ্যমে উত্তম মধ্যম দিয়েছিলেন, কিন্তু নাচদের দল তা এক কানের মাধ্যমে শুনে অপর কান দিয়ে বের করে দেয়। অমর মোল্লা মাত্রই বাড়িতে ঢুকেছেন। তীব্র বন্যা হাওয়ায় দাপটে বহু কষ্টে বাজার হতে বাড়ি পর্যন্ত পথ পাড়ি দিয়ে এসেছেন তিনি। বাড়িতে ঢুকে রসুই ঘরে সদাই দিয়ে নতুন ঘরের বারান্দার দিকে পা বাড়ালেন তিনি। উদ্দেশ্য নয়া আগত কুটুমদের সাথে সাক্ষাৎ করা, কিন্তু দু কদম পেরোতে অমনি বাড়ির বিদ্যুৎ চলে গিয়ে চারপাশ ঘোর কৃষ্ণাভ বর্ণ ধারণ করলো। নাচ সহ বাকি সকলে মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ নির্গত করলো। অমর মোল্লা তৎক্ষণাৎ হাঁক দিয়ে বললেন, সোহানা মা, দোল দিয়ে হারিকেন নিয়ে আয়, এদিকে একেবারে অন্ধকার হয়ে গেছে। এই বলে অমর মোল্লা পিচ্ছিল উঠোন ধরে অতি সাবধানতার সহিত পা ফেললেন। ধীরে সুস্থে কয়েক কদমে তিনি বারান্দায় চলে এলেন। নাচদের উদ্দেশ্যে বললেন, চিন্তা কইরো না বাবারা, বসে থাকো, হারিকেন আইতাছে। নাচ মসৃণ গলায় বলল, সমস্যা নেই চাচা, আমরা বসেই আছি। ইতিমধ্যে সোহানা জ্বলন্ত পিতলের কুপি সহ রসুই ঘর হতে বেরিয়ে এলো। তার মনোযোগী দৃষ্টি জোড়া কুপির শিখার উপর নিবদ্ধ। আখি জোড়ায় খানিক উদ্বিগ্নতা, কখনো যেন অবাধ্য হাওয়ায় তোড়ে আগুন নিভে যায়। এই ভয় সে হাতের তালু কুপির পার্শ্ববর্তী পরিবেশে রেখে দপদপকৃত শিখা আগলে রেখেছে। রসুই ঘর থেকে বেশ কিছু দূর চলে আসার পর অকস্মাৎ তীব্র হাওয়ায় কুপির শিখা নিভে যাবার প্রচেষ্টা চালালো। বহমান হাওয়ারা যেন আজ প্রতিযোগিতায় নেমেছে এই কুপির শিখা নিভিয়েই দম নেবে। নিভন্ত শিখার উদ্বেগে সোহানার পদ যুগল থমকে গেল। সে বাম হাত দিয়ে সর্বোচ্চ চেষ্টা চালালো কুপির শিখা রক্ষা করতে। কয়েক মুহূর্তের প্রচেষ্টায় হাওয়ার তোড় কমে এলো। সে তার চেষ্টায় সফলও হলো। এ পর্যায়ে নিশ্চিন্তে সম্মুখে অগ্রসর হলো সে। রসুই ঘর হতে উঠোনের সম্পূর্ণ মুহূর্ত নাজের আখিজোড়া আবদ্ধ ছিল সোহানার পানে। সোহানার হলদে রূপে নিবদ্ধ হয়েছিল সে। অপার মুগ্ধতায় ছেয়ে গিয়েছিল তার আখিজোড়া। তার এই মুগ্ধতায় ধ্যান কাটালো সোহানার মিষ্টি মধুর কণ্ঠস্বরে। সোহানা কুপি সহ বারান্দায় এসে অমর মোল্লার হাতে কুপিটা ধরিয়ে দিল। অমর মোল্লা জিজ্ঞেস করলেন, হারিকেনের কি হয়েছে? সোহানা মাথার ওড়নাটা কপালের দিকে এগিয়ে এনে বলল, তেল ফুরিয়ে গিয়েছে আব্বা। আম্মা হ্যারিকেনে তেল ভরছে। ওনারা যেন আধারে বসে না থাকে, এজন্যই আর অপেক্ষা না করে কুপি নিয়ে এলাম। আচ্ছা, রান্ধন বাড়ি আর যা বাকি ছিল তা তোর আম্মা রান্না শুরু করেছে? হ্যাঁ আব্বা, আর একটু সময় অপেক্ষা করো, রাতের খাবার হয়ে এসছে প্রায়। এই বলে সোহানা রসুই ঘরের দিকে পা বাড়ালো। নাচ চেয়ে রইল সোহানার পানে।
তার এ দেখার কাজে বিঘ্ন ঘটালো মিরাজ। সে অমর মোল্লাকে জিজ্ঞেস করলো, কারেন্ট কখন আসবে চাচা? অমর মোল্লা খানিক লজ্জিত হেসে বললেন, তা কইবার পারি না বাবা, তবে এই ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ গেলে সহজে আসবার চাই না। অমর মোল্লার এহেন হতাশামূলক কথায় উপস্থিত সকলে বিরক্তিসূচক শব্দ করল। বিদ্যুতের অনুপস্থিতিতে ভূতের ভয় কাটাতে হাবিব অমর মোল্লার সাথে কথায় মশগুল হলো। খানিক বাদে বাকি চারজনে অমর মোল্লার সাথে ভাগ খাতির জমাতে উদ্যত হলো। অম্বরে মেঘপুঞ্জর আনাগোনা শুভ্র ধূসর রং মিশ্রিত মেঘপুঞ্জ অনবরত ছুটে চলেছে। আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। অত্যন্ত আবহাওয়ায় আগাম সংবাদ তাই বলে। তারই সূত্র ধরে বেশ অনেকক্ষণ যাবৎ দূর গগনে ক্ষীণ মেঘের গর্জন শোনা যাচ্ছে। বাতাবরণ বয়ে চলেছে উষ্ণ হাওয়ায়, যে হাওয়া মিশে আছে আর্দ্রতা। সোহানা সকালে কলেজে গিয়েছিল। ক্লাস শেষ করে একটি প্রাইভেট পড়িয়ে বাড়িতে ফিরতে ফিরতে বাজলো দুপুর 12টা। বাড়িতে এসে ব্যাগ রেখে পোশাক বদল করতে না করতেই রশিদা বেগম তাকে অমর মোল্লার দুপুরের খাবারের জন্য ভাত তরকারি সহ পাঠিয়ে দিল মাঠে। শরীর প্রচন্ড ক্লান্ত থাকা সত্ত্বেও মুখ দিয়ে টু শব্দটুকু না করে খাবার নিয়ে বেরিয়ে পড়ল সে। অদ্ভুত এক ভ্যাপসা গরম বিরাজ করছে আজ। সূর্যেই নেই কোনো তেজ, অথচ ভ্যাপসা গরমে পরিবেশ অতিষ্ঠিত। তবে ধীমা মেঘপুঞ্জের চলাচলে এটুকু নিশ্চিত, হাওয়া যায় যে কিছু কালের মাঝে হয়তো ঝমঝমে বৃষ্টি নেমে পড়বে। এইভাবে সোহানা স্বস্তি পেল। খাবার নিয়ে ধান ক্ষেতের আল ধরে হেঁটে চলেছে সে। কিছু দূর যেতেই তাদের জমিতে অমর মোল্লাকে চুপচাপ বসে থাকতে দেখে। খাবার নিয়ে অমর মোল্লার নিকট যেতেই অমর মোল্লার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। বসা অবস্থায় সোহানার হাত ধরে খাবারের বাটিগুলো নিয়ে জিজ্ঞেস করলো, সাগরি কই রে? আজও আইলো না কেন? আজ তো ওর আসবার কথা। সোহানা কামিজ ঠিকঠাক করে জমিতে বসে একগাল হেসে বলল, কেন, আমি আসলে সমস্যা? অমর মোল্লা মেয়ের মাথায় আলতো আদরের পরশ বুলিয়ে বলল, তুই আসলে সমস্যা হইব কেন? আমি তো আরো খুশি হইছি তোকে দেখে। সোহানা মুচকি হাসলো, বলল, ওর আজ কলেজ থেকে ফিরতে দেরি হবে, সামনে ওর পরীক্ষা, এজন্য ফর্ম পূরণ করাবে। অমর মোল্লা ছোট্ট করে জবাব দিলেন। ও ও সোহানা প্রত্যুত্তরে কিছু বলতে যাবে, কিন্তু এর পূর্বেই নাচ সেখানে উপস্থিত হলো। অকস্মাৎ নাচকে দেখে ভড়কে গেল সোহানা। বিস্মিত হলেন অমর মোল্লা। ভারী চমকিত গলায় নাচকে জিজ্ঞেস করলেন, নাচ বাবা, তুমি এইখানে আসলা কেমনে? জবাবে নাচ একগাল হেসে বলল, প্রকৃতির টানে। নাচের এমন অদ্ভুত জবাবে বিস্মিত হলেন অমর মোল্লা সহ সোহানাও কুঞ্চিত ভ্রুযুগল সহ জিজ্ঞেস করলো, মানে? নাচ পূর্বের ন্যায় বলল, এত চমৎকার একটা পরিবেশ উপভোগ করতে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। হাঁটতে হাঁটতে দূর থেকে চাচাকে দেখলাম, তাই এখানেই ছুটে চলে এলাম। নাচের জবাবে অমর মোল্লা মুহূর্তে বলে উঠলেন, আরে বাবা বসো বসো, দাঁড়ায় আসো কে? একাই আইছো? নাচ কোনো রূপে চিন্তা ভাবনা ছাড়াই জমিতে বসে পড়লো, বলল, হ্যাঁ চাচা, একাই এসেছি। গ্রামটা একটু ঘুরে দেখার জন্য বের হলাম। ভালো বুদ্ধি। তো কোথায় কোথায় ঘুরছো? এখনো কোথাও ঘুরেনি চাচা, আসলে পথ চিনি না তো, তাই কোথায় ঘুরবো কিভাবে ঘুরবো বুঝতে পারছি না। ও আচ্ছা, এক কাজ করবার পারো, একটা ভ্যান ঠিক করে ঘুরবার পারো। আমাদের গ্রামখানা অনেক সুন্দর, তুমি যত দেখবে ততই মুগ্ধ হইবা। জমি থেকে একটু দূরে গেলেই গ্রামের প্রাইমারি স্কুল পেরোলেই মসজিদ। অমর মোল্লাকে মাঝপথে থামিয়ে নাচ খানিক ইতস্তত সহকারে বলল, আসলে এভাবে বললে কিছুই চিনবো না চাচা। আমার সব জায়গায় ভ্যান নিয়ে ঘুরেও মজা নেই। এই যে ধান ক্ষেতের মাঝে হাঁটতে ইচ্ছে হলে তো আর ভ্যান নিয়ে যাওয়া যায় না। তাই বলছিলাম যে আমার গাইড হিসেবে সুহানা যদি আমার সাথে আসতো তাহলে আমার ভালো হতো। প্রচন্ড তৃষ্ণায় পানি পান করছিল সুহানা। অকস্মাৎ নাজের শেষোক্ত কথাটি শুনে বিষম খেল সে। বিস্ময়ে চোখ জোড়া বৃহদাকার ধারণ করিয়ে বার কয়েক কাশি দিল সে। এদিকে অমর মোল্লার চাহনিতে বিস্মিত ও ইতস্ততা বিরাজ করছে। তিনি কিছু বলতে উদ্যত হতেই নাচ পুনরায় বলল, কিছু মনে করবে না চাচা, আসলে আমার পরিচিত কেউ এই মুহূর্তে নেই যে আমাকে গ্রাম ঘুরে দেখাবে। রায়হান তো ব্যস্ত, রায়হানের বোন গিয়েছে স্কুলে। যদিও সুহানের সাথে গতকালই প্রথম দেখা হয়েছে, তবু ওর সাথে একটু হলেও তো পরিচিতি আছে। এজন্যই বলছিলাম, দয়া করে না করবে না চাচা, সুহানাই আমার শেষ ভরসা। অমর মোল্লা এবার দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। নাজের এমন কঠিন আবদার তিনি মানবেন কি করে তা চিন্তা করতে লাগলেন তিনি। এদিকে সুহানা পড়ল বিপাকে।
সে তো নাজের সাথে এই অযাচিতভাবে টপকে পড়া ভ্রমণে যেতে চাইছে না, এবং সে এও জানে নাজের এহেন কথা বলার ঢঙে অমর মোল্লা গলে একদম পানি হয়ে যাবে। যেহেতু অমর মোল্লা ভীষণ নরম প্রকৃতির একজন মানুষ, সেহেতু মেয়ের হবু শ্বশুর বাড়ি হতে আসা কুটুমের আবদার না করতে পারবেন না। এ কারণেই সোহানায় আগ বাড়িয়ে এই প্রস্তাব নাকচ করতে উদ্যত হলো। কিন্তু তার মুখ খোলার পূর্বেই অমর মোল্লা ইতস্তত কণ্ঠে বললেন, আচ্ছা বাবা যাও, তোমারে আর কেমনে না করি। তবে গ্রামের মধ্যেই মানুষজন সেখানে চলাফেরা করে, সেখানে একটু কম যাইও, মানে সোহানারে একটু আড়াল করবার চেষ্টা কইরো। বুঝোই তো বাবা গ্রামের পরিবেশ কেমন। অমর মোল্লার অনুমতি পেয়ে নাচ যেন হাতে চাঁদ পেল। এমন খুশি হলো সে, কিন্তু তার এই উপচে পড়া খুশির তোর বাইরে দেখালো না সে, বরং যথাসম্ভব শান্ত রয়ে অমর মোল্লাকে নিশ্চিন্ত করে বলল, আপনি চিন্তা করবেন না চাচা, এখন থেকে সুহানা আমার দায়িত্ব। এই ঘোরাঘুরির সময়টুকুতে। নাজের কথায় সুহানা বিরক্ত হলো, ভীষণ বিরক্ত। তার মন চাইছে অতি দুঃখে এই জমিতেই গড়াগড়ি খেতে। সে মনে মনে ক্রন্দিত স্বরে বলল, কি কি দরকার ছিল আব্বা এই শহরে প্রাণীটার আবদার মানার? অসহ্য। অমর মোল্লা সুহানাকে বললেন, যা মা, নাচ বাবারে ঘোড়ায় নিয়ে আয়, ভালো মতন সব দেখাইছোস, আর সাবধানে থাকিস। বাবার কথার অনিচ্ছা সত্ত্বেও সুহানা উঠে দাঁড়ালো। তার দেখা দেখি নাজও উঠে দাঁড়ালো। সুহানা সামনের দিকে অগ্রসর হতে নাজও তার পিছু পিছু অগ্রসর হলো। সুহানার সাথে ঘোরাঘুরির সুযোগ পেয়ে নাজের ঠোঁটের কোণে হতে যেন হাসি উবে যাচ্ছে না, এ যেন স্থায়ী হাসি। কিন্তু সুহানার ঠোঁটে কিঞ্চিত পরিমাণও হাসির দেখা মিলল না। উপরন্তু সে ভীষণ বিরক্তি নিয়ে স্বগতোক্তি করে বলল, আর যদি এই শহরের প্রাণীটাকে গ্রাম ঘুরিয়ে ঘুরিয়ে ক্লান্ত না করিয়েছি, তবে আমার নাম সুহানা না। তবেই বেটা বুঝবে অন্যের অনিচ্ছায় ঘোরার মজা। প্রবাহমান হাওয়ায় প্রবলতা বেড়ে চলেছে। বৃক্ষরাজের পত্রপল্লব সে হাওয়ার তোড়ে শোষ শব্দে দোলনি খাচ্ছে। চারপাশের বিস্তর ধান ক্ষেতের অসংখ্য ধান গাছগুলো মধুর ধ্বনিতে নৃত্য করছে। প্রবাহমান হাওয়ায় দাপটে উৎপন্ন শব্দসমূহ কানে এসে বাড়ি খাচ্ছে। বিস্তর অম্বরে মেঘপুঞ্জ গাঢ় বর্ণ ধারণ করেছে, যা আগাম সংবাদ হিসেবে বর্ষণের বার্তা বয়ে আনছে। মন জড়ানো শীতল হাওয়ায় স্নিগ্ধ অনুভবকে আশ্রিত করে ধান ক্ষেতের আল দিয়ে হেঁটে চলে সুহানা ও নাজ। দুজনের মাঝে বিরাজ করছে বিস্তর নীরবতা। তারা দুজনে ব্যস্ত প্রকৃতির অপার মাধুর্যে মিশ্রিত শব্দধ্বনি উপভোগ করতে। সুহানা কান পেতে চারপাশে উৎপন্ন প্রতিটি ধ্বনি মনোযোগী হয়ে শুনছে, আর নাচ নতুনভাবে আবিষ্কার করছে প্রকৃতির অন্তরালে লুকায়িত কিছু শ্রুতি মধুর ধ্বনি। বেশ খানিক সময় পেরিয়ে গেলে প্রবাহমান হাওয়ায় তোর ক্ষণিকের জন্য শিথিল হয়ে আসে। সে সুযোগে সুহানার পিছু পিছু চলতে চলতে নাচ বলল, জানো সোহানা, শহরে এত সুন্দর সুন্দর শব্দগুলো শোনার কোনো উপায় ছিল না, কিন্তু গ্রামের যে এত দারুণ দারুণ শব্দ শুনে আমার অভিজ্ঞতার ঝুলি কিছুটা ভারী হলো। নাজের কণ্ঠে তুমি সম্বোধন শুনে খানিক বিরক্ত হলো সুহানা। তৎক্ষণাৎ ভারী অভিযোগের সুরে বলে উঠল, আপনি আমাকে তুমি বলে ডাকলেন কেন? আমি কি আপনার পরিচিত? নাজ খানিক হাসার চেষ্টা করলো। আপনি সম্বোধন উচ্চারণ করার অপারগতায় সে বলল, পরিচিত নও তো কি, আফটার অল আমরা সম্পর্কে বেয়াই হই। এখন প্রতিবার তোমার সাথে কথা বলার সময় কি আপনি বলে কথা বলবো নাকি? অদ্ভুত শোনায় না? আবার অল্প স্বল্প পরিচিতিতেও আমি কাউকে আপনি বলতে পারি না। আপনি সম্বোধন শুধু এক দেখার লোকদের জন্য আর মুরব্বীদের জন্য। সো সেই হিসেবে তুমি এর কোনোটাতেই পড়ো না, তাই তোমাকে তুমি বলে ডাকবো। নাজের দীর্ঘ বক্তব্য শুনে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল সুহানা, যার পরনায় হতাশার সুরে বলল, দুটো প্রশ্নের উত্তর হিসেবে এই লম্বা ভাষণ শুনতে চাইছি না আমি, সংক্ষিপ্তভাবে বললেও হতো। সুহানার কথায় নাচ ঈষৎ লজ্জা পেল। ঘাড়ে হাত বুলিয়ে সংকুচিত কণ্ঠে বলল, আসলে তোমাকে পুরোপুরি ভাবে আমার কথা বোঝাতেই এত লম্বা ভাষণ দিলাম। ইন শর্ট, নিজের পক্ষে সাফাই গাইলাম আর কি। নাজের শেষোক্ত কথায় সুহানা তৎক্ষণাৎ ফিক করে হেসে ফেলল, তবে আগ বাড়িয়ে বলল না আর একটি শব্দ। নাজও কথা বাড়ালো না। কয়েক কদম যেতেই তারা ধানক্ষেত পেরিয়ে গ্রামে আট পাকা পথে উঠে পড়ল। লাল লাল ইট দিয়ে গ্রাম্য রাস্তাটি তৈরি, হয়তো বছর পেরোতেই এই পথটিকে রাস্তায় পরিণত হবে। গ্রামে লেগে যাবে আরেকটি শহুরে ছোঁয়া। যদিও আরো কিছু দূর যেতেই দেখা মিলবে নব্য শহরে ছোঁয়া প্রাপ্ত গ্রাম্য রাস্তাটি, যে রাস্তা ধরে গড়ে উঠেছে গ্রাম্য বাজার, যে রাস্তায় চলাচল করে গ্রাম্য যানগুলো। ইটের আশ্রয় গড়ে ওঠা আধ পাকা রাস্তা ধরে হেঁটে চলেছে সুহানা ও নাজ।
আগে পিছে যানবাহনের দুশ্চিন্তা না থাকায় সোহানার পাশাপাশি হাঁটছে নাচ। তাদের গন্তব্য ঠিক কোথায় তা ঠাউর করতে না পেরে নাচ সোহানাকে জিজ্ঞেস করলো। আমরা এখন কোথায় যাচ্ছি? সোহানা খানিক ভেবে জবাব দিলেন, যেদিকে চোখ যায় সেদিকে। সোহানার এহেন জবাবে নাচ কিছুটা অপ্রতিভ হলো, জিজ্ঞেস করলো, গন্তব্যহীন যাত্রা? হ্যাঁ, আপনার সমস্যা থাকলে বলুন, এক্ষুনি আমরা ফিরতি পথ ধরি। এই বলে সে আর চোখে নাচের দিকে চাইলো। মূলত সে চাইছে নাচ যেন এই যাত্রা এখানেই থামিয়ে দিয়ে ফিরে যায়, কিন্তু তার ইচ্ছের উপর এক বালতি জল ঢেলে নাচ ভীষণ উদ্দীপ্ত গলায় বলল, অবভিয়াসলি নট। ফেরার কোনো প্রশ্নই আসে না, বরং এই গন্তব্যহীন যাত্রাই বেশি এনজয় করা যাবে। নাচের হেন কথায় ভড়কে গেল সোহানা। চমকিত কণ্ঠে বলল, আপনার সত্যি সমস্যা নেই? অনেক দূরে হাঁটতে হবে কিন্তু। নাচ মৃদু শব্দে হেসে উঠল, বলল, আমার এতে কোনো সমস্যা নেই। আপনি যত দূর যাবেন আমিও আপনার সাথে তত দূর যাব। সোহানা মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ বের করলো। অত্যন্ত নিচু স্বরে স্বগতোক্তি করে বলল, আচ্ছা, মুসিবত ঘাড়ে চেপে বসলো দেখি। এই বলে সে পায়ে চলার গতি বাড়িয়ে দিল। নাচও নিজের গতি বাড়িয়ে দিল। আধপাকা সড়কের পাশ দিয়ে বেড়ে উঠেছে অসংখ্য আম গাছ। আম গাছগুলোই অগণিত আম ঝুলে রয়েছে। হাওয়ার তালে তালে নিজেদের অবস্থা শক্ত করে দুলছে তারা। সেই আম গাছের ফাঁকে ফাঁকে বেড়ে উঠেছে জারুল গাছ। সবুজ সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় দেখা মিলছে ঈষৎ গাঢ় বেগুনি রঙের ফুলের। নাম তার জারুল ফুল। কোমল ছোঁয়ায় পাপড়িতে গড়ে ওঠা ফুলটি নাচের দৃষ্টি কেড়ে নিতে সক্ষম হলো। সে তৎক্ষণাৎ গতিপথ থামিয়ে উৎসুকতার সহিত সোহানাকে জিজ্ঞেস করলো, এই ফুলের নাম কি? দেখতে তো ভীষণ সুন্দর। সোহানা দাঁড়িয়ে গেল, জারুল গাছের দিকে চেয়ে বলল, এই ফুলের নাম জানেন না আপনি? এটা জারুল ফুল। নাম শুনেছি, তবে হাজির সাথে প্রথম দেখা। ইস, এত সুন্দর ফুলটা আগে দেখিনি কেন? দেখেছেন, তবে খেয়াল করেননি হয়তো। হয়তোবা। আচ্ছা, আমি যদি একটা ফুল ছিঁড়ে নিই তবে সমস্যা হবে? কি সমস্যা হবে? কেউ কিছু বলবে? কে বলবে কিছু? নাচ প্রত্যুত্তর দেয় না। জারুল গাছের কাছে গিয়ে হাত উঁচিয়ে এক থোকা ফুল পাড়ার চেষ্টা চালায়। তার দেখে সোহানা বলল, সাবধান, ফুল ছিঁড়তে গিয়ে ভুল করে ফেলবেন না কিন্তু। একটু এদিক সেদিক হলেই আপনি সোজা ওই জমিতে গিয়ে পড়বেন। আর জমির ধান নষ্ট হলে তার সব টাকা আপনাকে শোধ করতে হবে। শুনেছেন আমার কথা? না, সোহানার কথাগুলো অগ্রাহ্য করে বরং নিজের কাজে মনোযোগ দিল। হাত উঁচু করে শাখার ডগার প্রান্ত থেকে 2 থোকা জারুল ফুল তুলে নিল। সে ফুল তুলে এনে এক থোকা সোহানার সম্মুখে পানে ধরে বলল, নাও, এই ফুলটা তোমার। সোহানা ভুরু যুগল কুঞ্চিত করল। তৎক্ষণাৎ নাকচ করে বলল, আপনার ফুল আপনিই রাখুন। আমার কাছে এক থোকা আছে, আরেকটা তোমার জন্যই তো পারলাম। দেখো, তোমার হাতটা খালি খালি লাগছে। খালিই থাকুক আমার হাত। যার ফুল তার কাছেই শোভা পায়। এখানে আমার নাম লেখা নেই। এত কথা না বলে ফুলটা নাও তো। নাজের জোর জবরদস্তিতে সোহানা বিনা বাক্যে জারুল ফুলের থোকাটি হাতে নিল। অতঃপর নাজের অপেক্ষায় না থেকে হাঁটতে শুরু করলো। নাচ পিছন হতে দৌড়ে গিয়ে সোহানার পাশাপাশি হাঁটা শুরু করলো। দূর গগনের গাঢ়ত্ব ক্রমশ বাড়ছে। মেঘপুঞ্জরা দল বেঁধে একত্র হচ্ছে। প্রবহমান হাওয়ায় দাপট পূর্বের তুলনায় কিছু বেড়েছে। ঝড়ের পূর্বাভাস দিচ্ছে বোধহয়। প্রকৃতির রূপ বদল দেখে সোহানা খানিক চিন্তিত হলো। ক্ষীণ উদ্বিগ্ন কণ্ঠে নাচকে বলল, ঝড় হবে বোধহয়, ফিরে যাবেন? নাচ জবাব দেওয়ার পূর্বে এক নজর আকাশের দিকে চাইল। পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করে সোহানাকে বলল, এত দূর চলে এসেছি, আবার ফিরে যেতে ইচ্ছে করছে না। ঝড়ের সময়টুকুতে অন্য কোথায় দাঁড়িয়ে থাকলে ভালো হতো, পরে না হয় ঘুরলাম। সোহানা নাজের কথা নিয়ে আর ঘাটাঘাটি করলো না, কারণ এই দমকা হাওয়ার ঝড়ে তার কোনো সমস্যা নেই। তবে শহুরে আদলে গড়ে ওঠা নাজের দেহখানা এর ঝড় সইতে পারবে কিনা তাই ভাবছে। তবে নাজ যেহেতু বলেছে তার কোনো সমস্যা নেই, সেহেতু সোহানার আর কিছু করার নেই। তারা হাঁটতে হাঁটতে রাস্তা পেরিয়ে জমির মাঝে চলে এলো। হঠাৎ অদূর হতে মেঘের গর্জন শোনা গেল। সোহানা তা কান পেতে শুনল। তৎক্ষণাৎ সাগ্রহের সহিত নাচকে জিজ্ঞেস করলো, বিদ্যুৎ চমকানো শুনতে পেলেন? নাচ কান পেতে শুনতে চাইলো, কিন্তু পারল না। বলল, না, শুনতে পেলাম না। সোহানা খানিকটা বিরক্তি প্রকাশ করে বলল, এখন শুনতে পাবেন কি করে? কিছুক্ষণ আগেই তো হলো। আপনার মন কোথায় ছিল? নাচ মাথা চুলকে, মানে আমি প্রথমবার শুনিনি আর কি। জমিটা দেখছিলাম তো, তাই ওদিকে মন দিতে পারিনি। তৎক্ষণাৎ সোহানা সন্দেহজনক কণ্ঠে জিজ্ঞেস করলো, জমি কেনার প্ল্যানিং করছেন নাকি? নাচ সশব্দে হেসে বলল, হ্যাঁ, কি রাধা বলছো?
ভাইয়ের বিয়েতে এসে আমি জমি কিনতে যাব কেন? আমি তো এমনি চারপাশের পরিবেশটা দেখছিলাম। নাজের কথা শেষ হতে দেরি হলো, তবে অকস্মাৎ ভাবে ঝড় আরম্ভ হতে দেরি হলো না। অঘোষিত ভাবে প্রচন্ড জোরে ঝড় আরম্ভ হলো। মনে হলো দমকা হাওয়ায় দাপটের মুহূর্তে সবকিছু উড়িয়ে নিয়ে চলে যাবে। ঝড়ের তোড়ে সুহানা ও নাচ ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারল না। আশ্রয়ের জন্য সুহানা অদূরে অবস্থিত টিনের চালের একটি বিরাট খেলাঘর দেখতে পেল। সে নাচকে নিয়ে দ্রুত সেই টিনের চালের নিচে চলে এলো। মাটির উপর চারপাশে 4টি বাঁশ ও মাঝ বরাবর 2টো বাঁশ দিয়ে খেলাঘরটি ভারসাম্য নিয়ে দাঁড়িয়ে আছে। ঘরের পিছনের এক পাশে রয়েছে বাঁশের মোচা, যেটিতে বসার মতো জায়গা বানানো। ঘরের পিছনের এক পাশে রয়েছে বাঁশের মাচা, যেটিতে বসার মতো জায়গা বানানো। ঘরের চারপাশে নেই কোনো বেড়া বা টিনের চাল, ফলে প্রলয়ঙ্কারী হাওয়া ঘরের এপাশ হতে ওপাশ অতিক্রম করতে পারছে। ফলে ঝড় হতে বাঁচার জন্য আশ্রয় নিলেও সে আশ্রয় প্রকৃত আশ্রয় হলো না। দিকে ঝড়ের তাণ্ডবে জমির মাঝে অবস্থিত আম গাছগুলো হতে আম পড়তে লাগলো। এত আম পড়তে দেখে সুহানার আম কুড়ানোর বড্ড লোভ জাগলো মনে। তার এই লোভকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে তৎক্ষণাৎ তুমুল ঝড়ে বৃষ্টি নামতে আরম্ভ হলো। বড় বড় ফোঁটার বৃষ্টি টিনের চালে পড়ার ফলে তা হতে উৎপন্ন শব্দে চারপাশ ভোতা হয়ে এলো। এদিকে দমকা হাওয়ার শব্দ, ওদিকে বৃষ্টির শব্দ। নাচ বাতাসের তোড়ে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারলো না। এরই মাঝে সুহানা গলার স্বর উঁচু করে নাচকে জিজ্ঞেস করলো, আম কুড়াতে যাবেন? প্রচন্ড বৃষ্টি ও হাওয়ার দাপটে সুহানার কথা স্পষ্ট রূপে নাচের কর্ণগোচর হলো না। সে সুহানার কথা শোনার চেষ্টায় বলল, কি বললে? শুনিনি, আরেকবার বলো। সুহানা নাচের দিকে কিঞ্চিত এগিয়ে এসে নাচের কান বরাবর বলল, আম কুড়াতে যাবেন? এই ঝড়ের মধ্যে আম যদি গায়ের উপর ধুমধাম করে পড়ে? এখন যাব না, বাতাসের গতি একটু কমলে তবেই যাব। ততক্ষণে সব আম নিচে পড়ে যাবে। নাচ প্রত্যুত্তর করল না। দমকা হাওয়ায় তার পরনের পোশাক সম্পূর্ণ ভিজে গেল। সুহানার অবস্থাও একই হলো। এরই মাঝে ধীরে ধীরে কমে গেল ঝড়ের গতি, তবে বৃষ্টির গতি পূর্বের ন্যায় রইল। ঝড় কমতে দেখে সুহানা দৌড়ে খেলাঘরের সামনে আম গাছটির নিচে চলে এলো। তার পিছু পিছু চলে এলো নাচও। আম গাছের নিচে তাদের পৌঁছাতে পৌঁছাতে কোথা থেকে যেন 2-4টা ছেলে মেয়ে ছুটে এলো আম গাছের নিচে। তাদের উদ্দেশ্যে সুহানার মতোই আম কুড়ানো। আগত বাচ্চাদের দেখে সুহানা দ্রুত ঝুঁকে আম কুড়াতে শুরু করলো। তার সাথে পাল্লা লাগালো বাচ্চাগুলো। এদিকে প্রচন্ড বর্ষণে ঝাপসা হয়ে আসছে চারপাশ। বৃষ্টির শীতল ছোঁয়ায় কেঁপে উঠেছে নাচ। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বিস্মিত নয়নে সে সুহানাও সেই বাচ্চাগুলোর আম কুড়ানো দেখছে। সে এমন চাউনিতে চেয়ে আছে যেন আম কুড়ানোর দৃশ্য এই পৃথিবীর আশ্চর্যপূর্ণ দৃশ্যগুলোর একটি। সুহানা ও বাচ্চাগুলো আম কুড়ানোয় মশগুল। তাদের এই কাজটি অতি আশ্চর্যের সহিত পর্যবেক্ষণ করছে নাচ। দৃশ্যটি অন্যরকম এবং দেখতে ভীষণ ভালো লাগছে। জন্ম হতে শহরে বেড়ে ওঠা নাচ আজকে প্রথম আম কুড়ানোর দৃশ্য সচক্ষে দেখছে। এর পূর্বে আম কুড়ানোর শব্দ যুগলের সাথে মাত্র বইয়ের পাতাতেই পরিচিত হয়েছে তার। বৃষ্টির গতি পূর্বের তুলনায় কিছুটা কমে এসেছে। এদিকে তুমুল বর্ষণের ফলে ভিজে জপজপে হয়ে গিয়েছে সুহানা ও নাচ। সুহানার পরনে সালোয়ার কামিজ তার শরীরের সাথে লেপ্টে গিয়েছে, ফলে তার শরীরের ভাঁজ অস্পষ্ট রূপে দেখা যাচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে এ মুহূর্তে মনের সুখে আম কুড়াতে ব্যস্ত। কিন্তু তার এই ফিনফিনে পোশাকের দিকে অজান্তে নাচের দৃষ্টি গিয়ে ঠেকল। মুহূর্তে সে নিজেকে সংযত করলো। অজান্তে হওয়া এই কাজে দুচোখ বুঝে সে নিজেকে বেশ করে বকাঝকা করলো। খানিক বাদে নাচ তার পরনের ভিজে জবজবে পোশাকের ফলে শীতে ঠকঠক করে কাঁপতে লাগলো। কটকট করে তার দাঁতের সাথে দাঁত বাড়ি খেতে লাগলো এবং এ বাড়ি যেন গণিতক হারে বাড়ল। তার এই ঠকঠক কটকট শব্দে সুহানা খানিক বিরক্ত হলো। আম কুড়ানোর মাঝে নাচের দিকে বিরক্তিপূর্ণ দৃষ্টিপাত করে বলল, এভাবে কার্টুনের মতো কাঁপছেন কেন? নাচ কোনো রকমে দাঁতের বাড়ি কিছুটা থামিয়ে বলল, শীত করছে, খুব শীত করছে। নাচের হেন কথার ধরনে সুহানা ও বাচ্চাগুলো একসাথে হেসে উঠল। তন্মধ্যে 10-12 বছরের একটি ছেলে খিলখিল করে হাসতে হাসতে বলল, ছেলেটার কথায় কিঞ্চিত ঘাবড়ে গেল নাচ। সে যে অসুখ নামক শব্দটিকে ভীষণ ভয় পায় এটি এদের বুঝিয়ে বলবে কে? সে নিশ্চিত এই জ্বরের বিষয়টা নিয়ে সে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখালেই সে সকলের হাসির পাত্রে পরিণত হবে, যা সে কিছুতেই চায় না। কিন্তু সুহানা ঠিকই তার ঘাবড়ে যাওয়া মুখশ্রীর রূপরেখা ধরে ফেলেছে।
সেই সুবাদে সোহানা নাচকে টিপ্পনি কেটে বলল, ঝড়কে এত ভয় পান? নাচ কিঞ্চিত চমকে উঠল। তৎক্ষণাৎ নিজেকে সামলে বলল, মোটেও না, ভয় পাওয়ার কি আছে? নাজের এই সাধারণ কথাও এখন বাচ্চাদের নিকট হাসির খোরাকে পরিণত হলো। তাদের সাথে হাসলো সোহানাও। বৃষ্টির স্বচ্ছ নির্মল ছোঁয়ায় সোহানার সুন্দর মায়াবী মুখশ্রী পূর্বের তুলনায় আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। সে অপরূপ মুখশ্রীতে খিলখিল করে হাসিটা মানাচ্ছে দারুণ। নাচ অপালক। সোহানা সে হাসির দিকে চেয়ে রইল। সে যেন এই মুহূর্তে অন্য এক সোহানাকে দেখছে, যে তার গাম্ভীর্যে কৃত্রিম মুখোশ হতে বেরিয়ে প্রাণ খোলা হাসির মাধ্যমে বাতাবরণে সতেজতা ছড়িয়ে দিচ্ছে কারো হৃদয়ে অস্থির করা এক অনুভূতি, ছড়িয়ে দিচ্ছে হৃদয়ে জাগ্রত হওয়া সদ্য নব্য অনুভূতি, যেটি ভালোবাসার প্রারম্ভিকতার প্রতীক। কামিজের সম্মুখ অংশের খানিক জায়গা জুড়ে কুড়িয়ে নেওয়া আমগুলো রেখেছে সোহানা, ফলে কিঞ্চিত উচ্চ হয়ে থাকা কামিজের জন্য সে ঈষৎ ঝুঁকে আছে। অবিরাম হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড় হয়ে এলে সে থেমে যায়। তার কিঞ্চিত বাদে থেমে যায় সেই বাচ্চাগুলো। অকস্মাৎ সোহানার নজরে গিয়ে পড়ল বাচ্চাগুলোর হাতের ব্যাগের উপর। তারা বাড়ি হতে ব্যাগ নিয়ে পূর্ণ প্রস্তুতি সহকারে আম কুড়োতে এসেছে। সোহানা একটি বাচ্চা ছেলেকে বলল, ইমন, আমাকে তোর ব্যাগটা দে। এইভাবে আম রাখতে পারছি না, তুই রাজুর ব্যাগে আমগুলো নে। ইমন নামের ছেলেটি তৎক্ষণাৎ ভেঙচি কেটে বলল, ইমনের হেন কথা সোহানার ঠোঁট কামড়ে ক্ষীণ রাগত্ব স্বরে বলল, বাচ্চাকালে এত ঝগড়া কিসের? মিলেমিশে থাকতে পারিস না? আজ তুই রাজুর ব্যাগেই আম রাখবি, আর পরে বাড়িতে গিয়ে নিজের ভাগ নিয়ে নিবি। চাচির কাছে শুনবো তো তোরা আবার ঝগড়া করেছিস কিনা। যদি শুনি ঝগড়া করেছিস, আমার উল্টো হাতের মার খাবি, বলে দিলাম। এই বলে সোহানা ইমনের হাত হতে জোর করে ব্যাগটা ছিনিয়ে নিল। অতঃপর নিজের কোড়ানো আমগুলো মাটিতে একত্রে রেখে ইমনের ব্যাগের আমগুলো রাজের ব্যাগে রেখে দিল। এরপর একে একে নিজের ভাগের আমগুলো সেই ব্যাগে পুরল। বৃষ্টি পুরোপুরি থেমে গিয়েছে। চারপাশে শুধু গা হিম করা হিমেল হাওয়া বইছে। হাওয়ার সাথে ভেসে আসছে প্রকৃতির সতেজ করা এক ঘ্রাণ, ভেসে আসছে সোদা মাটির ঘ্রাণ। বর্ষণ পরবর্তী পরিবেশে একবার চোখ বুলিয়ে নিল না। ঈষৎ ধূসর রঙের রাঙায়িত মেঘপুঞ্জরা ধীরে ধীরে ছুটছে, জমিনের বিশাল বিশাল বৃক্ষগুলোর মগডাল সুতীব্রভাবে দুলছে। মনে হচ্ছে এই বুঝি তারা নিজেদের স্থান হতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। প্রতিটি বৃক্ষের পত্ররাজি তাদের বাস্তবিক রং ফিরে পেয়েছে। গাঢ় সবুজ বর্ণে ছেয়ে উঠেছে প্রকৃতি। এক এক করে পাখিরা ক্ষণিকের জন্য নেওয়া আশ্রয় হতে বেরিয়ে আসে। প্রকৃতির এই নজর করা অদ্ভুত সুন্দর রূপ দেখে নাচ মুগ্ধ কণ্ঠে বিড়বিড় করে বলল, মার্ভেলাস, অতুলনীয় যাকে বলে। খানিক সময় সেও প্রকৃতির এই সৌন্দর্যে বিচরণ করলো। রোজকার দেখা প্রকৃতি মনের মাধুরী মিশিয়ে আবারও নতুন করে দেখালো সে। অকস্মাৎ দূর হতে মেঘের গর্জনে ধ্যান ভাঙলো তার, ধ্যান ভাঙলো নাজরও। সোহানা বলল, চলুন যে যার মতো বাড়ি ফিরে যাই, অনেক দেরি হয়ে গিয়েছে। নাচ প্রত্যুত্তর করল না। এক নজর সোহানার দিকে চাইল। তার পরনে পাতলা সাদা টি শার্ট ও তার উপরে চেক শার্টটি ছিল। সোহানার ভেজা পোশাক দেখে সে উপরে চেক শার্টটা খুলে সোহানার দিকে ধরে বলল, এটা গায়ে জড়িয়ে নাও, ভেজা কাপড়ে ভালো দেখাচ্ছে না তোমাকে। এখনো পুরোপুরি ঢাকতে পারোনি নিজেকে। শার্টটা গায়ের উপর দিয়ে রাখো, তাহলে অতটা বোঝা যাবে না। সোহানার কথা বাড়ালো না। কোনো প্রকার বাছবিচার ব্যতীতই নাজের নিকট হতে শার্টটা নিল। নাজ তার হাতের আমের ব্যাগটা নিতে সে পিঠের উপর দিয়ে শার্টটা নিয়ে শরীরের সম্মুখভাবে জাপটে ধরল। নাজের সামনে লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে সে আর কোনো কথাই বলতে পারল না, বরং নতমস্তকে দাঁড়িয়ে রইল। নাজ তাকে বলল, জানি না কতটুকু রাস্তা আছে, তবে আমার মনে হয় ভ্যানে যাওয়াই বেটার হবে। রাস্তা পর্যন্ত চলো, দেখি ভ্যান পাই কিনা। সোহানা নীরবে ঈষৎ মাথা দুলালো। অতবার সেও নাচ সে জায়গা পেরিয়ে রাস্তায় চলে এলো। বৃষ্টি হওয়ায় রাস্তার কোনো ভ্যানের দেখা মিলল না। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটি ভ্যান দেখা গেল। নাচ হাতের ইশারায় সেটি থামালো। সোহানাকে বলল ভ্যানওয়ালা চাচাকে নিজেদের বাড়ির ঠিকানা বলতে। সোহানা ঈষৎ মাথা উঠিয়ে তাদের বাড়ির ঠিকানা বলল। বাড়ির ঠিকানা শুনে ভ্যানওয়ালা চাচা ক্ষীণ অপ্রসন্ন সরু দৃষ্টিতে নাচ ও সোহানার পানে চাইল। তার এই দৃষ্টি চোখে পড়ল না সোহানার, তবে নাজের চোখে পড়ল। সেই বিষয়টাকে সম্পূর্ণ উপেক্ষা করে সোহানাকে ভ্যানে উঠিয়ে দিয়ে নিজেও উঠে পড়ল। ভিজে চুপচুপে পোশাকের ফলে প্রবাহমান হাওয়া
স্বাভাবিকের তুলনায় যথেষ্ট শীতল বোধ হলো সোহানার নিকট। ভ্যানের চলার বিপরীত দিকে হতে শোষ বহমান হাওয়ায় সোহানা শীতে চুপসে এলো যেন। নাজের অকজরে শীতে দাঁতে দাঁত মিলিয়ে কিটকিট শব্দ করতে লাগলো সে। নাজ যে তার এই কাণ্ড দেখেনি এমনটা নয়, সে দেখেছে, তবে সোহানা যেন লজ্জায় না পড়ে সেজন্য সে চুপচাপ বিষয়টি অগ্রাহ্য করে গিয়েছে। দ্রুততায় বাড়ি পৌঁছে গেল সোহানা। ভ্যান থামতে না থামতেই সে নাজকে কিছু না বলে বাড়িতে প্রবেশ করলো। তাড়াহুড়োয় ভুলবশত নাজের শার্টটাও নিজের সাথে নিয়ে গেল সে, আর আমের থলিটাও ভুলবশত রেখে গেল ভ্যানে। তার এই তাড়াহুড়ো ভাবের কারণে নাজও আগ বাড়িয়ে শার্টটি আর চেয়ে উঠতে পারেনি। নাজ ভ্যানওয়ালার চাচাকে বলল, চাচা, আপনি সর্দার বাড়ি চিনেন? চিনি বাজান, ওইখানে যাইবা? হ্যাঁ চাচা। ভ্যানওয়ালা চাচা ভ্যানে প্যাডেল মারল সবুজ সবুজ ধান ক্ষেতের মাঝ দিয়ে কাঁচা বাঁকা গ্রাম্য রাস্তায়। সে রাস্তা ধরেই আপন গতিতে ছুটে চলেছে ভ্যান। নাচ মুগ্ধ চোখে বর্ষণ পরবর্তী পরিবেশ দেখে চলেছে। ক্ষেতের ধানগুলোর উৎফুল্ল নাচন দেখতে তার ভীষণ ভালো লাগছে। তার কানে এসে বাড়ি খাচ্ছে বাতাসের শোষো আওয়াজ। এই গ্রাম্য পরিবেশে শীতল মাতাল হওয়া আপন মনে উপভোগ করছে সে। মনে হচ্ছে যে সে বুঝি চলে গিয়েছে কোনো অপার্থিব বস্তু ও পরিবেশের জগতে। হঠাৎ ভ্যানওয়ালা চাচার প্রশ্নে নাচ সম্মতেও ফিরে পেল। ভ্যানওয়ালা চাচা জিজ্ঞেস করলেন, ওইটা ওমর মোল্লার মাইয়া না? নাচ বলল, জি চাচা। ও আপনার কিছু হয়? ভ্যানওয়ালা চাচার কণ্ঠে ক্ষীণ সন্দেহের ছাপ। নাচ এবার পড়ল বিশাল ভাবনায়। সোহানা আসলে তার কি হয়? ফুফাতো ভাবির বোন? এই তাদের সম্পর্ক? নাচ এ নিয়ে কিছুক্ষণ ভাবলো, অতঃপর জবাব দিল, আসলে কিভাবে বলবো, ওর ছোট বোন আমার ফুফাতো ভাই, মানে রায়হান সর্দারের হবু বউ। সেই সুবাদেই দেখা সাক্ষাৎ। তাইলে ঘোরাফেরা করার মতন কিছু হন না আপনারা, তাই তো? ভ্যানওয়ালা চাচার এই প্রশ্নের জবাবের বিপাকে পড়ে গেল নাচ। কি জবাব দিবে সে? হ্যাঁ বলতে কেমন বিবেকে বাঁধে, আবার না বলা অর্থ আরেক প্রশ্নের জবাব দেওয়া। তাই কয়েক সেকেন্ড সময় নিয়ে সে ক্ষীণ কণ্ঠে বলল, হ্যাঁ। ভ্যানওয়ালা চাচা কান খাড়া করে নাজের ক্ষীণ কণ্ঠের জবাবও শুনে ফেললেন। মনে মনে ঠিক করলেন নাজই অমর মোল্লার সাথে এই ব্যাপারে কথা বলবে সে। মূলত অমর মোল্লাও এই ভ্যানওয়ালা চাচা রহিম মিয়ার পাশাপাশি জমিতে কাজ করে। যদিও রহিম মিয়া বর্গা চাষ করেন আর অমর মোল্লা নিজ জমিতে চাষবাদ করেন, সে সুবাদেই তাদের পরিচয়। আর দরিয়া গ্রাম ছোট হওয়ায় এখানকার প্রায় প্রতিটি মানুষ একে অপরের পরিচিত। সেই হিসাবে অমর মোল্লার মেয়ে হিসাবে সোহানাকে চিনতে খুব একটা সময় নেয়নি রহিম মিয়া। চুপিসারি বাড়িতে প্রবেশ মাত্রই গোসলখানায় ঢুকে পড়ে সোহানা। গোসলখানার দরজায় আড়াল দিয়ে সতর্ক দৃষ্টিতে পুরো উঠোনটায় একবার চোখ বুলিয়ে নিল সে। না, মানে বোধহয় ঘুমিয়ে আছে, তাহলে নিশ্চয়ই তাকে বাইরে থেকে আসতে দেখেনি। এই ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। গোসলখানার নিকটেই নিজেদের ঘর থাকায় গলা খাদে নামিয়ে সাগরিকাকে ডাকতে লাগলো সোহানা। দুটাকেই রুম থেকে চলে এলো সাগরিকা। সোহানাকে এই সময় গোসলখানায় দেখে চোখ কপালে তুলল সাগরিকা। জিজ্ঞেস করলো, বুবু এই সময় গোসলখানায় কেন তুই? সোহানা সতর্ক কণ্ঠে বলল, সে পরে বলছি, আগে আমার সালোয়ার কামিজ এগিয়ে আমাকে দে। সাগরিকা আর বাড়ালো না। ঘরেতে সোহানার পোশাক এনে তার হাতে ধরিয়ে দিল। গোসলখানা হতে বের হতে না হতেই সোহানাকে ঘিরে ধরলো সাগরিকা। জিজ্ঞেস করলো, কোথায় ছিলি তুই এতক্ষণ? আম্মা তোকে কতক্ষণ ধরে খুঁজছিল। সোহানা এসবে তোয়াক্কা করলো না, বলল, পরে বলছি তোকে, আগে একটু জিরিয়ে নেই। এরই মধ্যে সাগরিকার নজর পড়লো চেকচেক একটা পোশাকের উপর। সোহানার হাতের কাঁচা কাপড়গুলোর মধ্যে থেকে সে একটানে সেই পোশাক বের করে মেলে ধরল সে। এ কি, এটা তো শার্ট! সোহানার কাছে ছেলেদের শার্ট থেকে চোখ কপালে তুলল সাগরিকা। কণ্ঠে আকাশ সম বিস্ময় মিশিয়ে বলল, এ কার শার্ট নিয়ে এসেছিস বুবু? সাগরিকার এমন উচ্চ কণ্ঠ শুনে সোহানা তাকে সতর্ক করলো, বলল, আরে বলছি তুই গলার শরটা একটু নিচে নামা, না হলে এবার পাক্কা ফেসে যাব। সাগরিকা সতর্ক হলো। এরই ফাঁকে সোহানা কেচে দেওয়া কাপড়গুলো নেড়ে দিল। ফাঁকে ফাঁকে সাগরিকাকে শোনালো প্রতিটি ঘটনা। সোহানার মুখে ঘটনা প্রবাহ শুনে সাগরিকার যেন হুঁশি উড়ে গেল। কৃষ্ণচূড়া বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে সোহানা ও নাচ। বাতাবরণে মৃদুমন্দ সমীকরণের উপস্থিতি। মাঝে মাঝে একঝাঁক দমকা হাওয়ায় সে বৃক্ষের পত্র পল্লবে নিজেদের সুরে নাচিয়ে দিয়ে যাচ্ছে। সে সুরে রক্তিমাভাব কৃষ্ণচূড়া বৃক্ষ নৃত্য করছে। নৃত্যের আনন্দে বর্ষিত করছে নিজের একান্ত সৌন্দর্যের ফুলগুলো।
বৃক্ষ হতে ঝরে ঝরে সে ফুলগুলো গিয়ে পড়েছে পুকুরের পানিতে ঘাটের চারপাশে। সুহানা ও নাজ মুখোমুখি দাঁড়িয়ে আছে। সুহানার হাতে নাজের শার্ট আর নাজের হাতে আমের থলে। নাজই বিকালের দিকে বেরিয়েছিল সুহানাকে আমের থলেটা দিতে। সে গিয়ে প্রথমেই সুহানার ঘরের বাইরের জানালায় করাঘাত করে। সুহানা চমকে জানালা খুলতেই নাজকে দেখে আরো চমকে যায়। নাজ তাকে আমের থলে দেওয়ার কথা বলে বেরিয়ে আসতে বললেও সে নাজের আধ ভেজা শার্টে নিয়ে বেরিয়ে পড়ে। রশিদা বেগম পাশের গ্রামে নিজের বোনের বাড়িতে যাওয়ায় সুহানার তখন বাড়ি হতে বের হতে অসুবিধা হয়নি। আলতো হাওয়ার ঝোঁকে সুহানার মাথার উপর হতে ওড়না সরে গেলে সে দ্রুত ওড়না ঠিক করে মাথায় নিয়ে নেয়। অতঃপর নাজের দিকে শার্টটা এগিয়ে ধরে বলল, মাফ করবেন, আপনার শার্টটা এভাবে নিয়ে গিয়েছিলাম বলে। নাজ মাঝপথে সুহানাকে থামিয়ে বলল, মাফ করার কি আছে, আর তখন তোমার দরকার ছিল বলে শার্টটা দিয়েছিলাম। এই বলে সে সুহানার দিকে আমের থলেটা এগিয়ে দিতেই সুহানা তা নিয়ে নেয়। আজ নাজ নিয়ে নেয় নিজের শার্টটা। অতঃপর জিনিসপত্রের আদান প্রদান হতেই দুজনে মৌনব্রত চলে যায়। কেটে যায় ক্ষণিক সময়। সুহানা পাশ ফিরে দেখতে থাকে কৃষ্ণচূড়া বৃক্ষটি আজ নাচ দেখতে থাকে সুহানাকে। সুহানা স্পষ্ট টের পাচ্ছে নাচ তাকে দেখছে, কিন্তু এই ব্যাপারটা সরাসরি বলে নাচকে নিষেধ করতে পারছে না। সে দৃষ্টিকটু দেখায় বলে এদিকে সে চলে যেতেও পারছে না, যেন এক অদৃশ্য শক্তি তার চলন শক্তি থমকে দিয়েছে। নাচ সুহানাকে দেখছে, নিষ্পলক দেখছে, আর যেন সুহানার এই সাধারণের মাঝে অসাধারণ স্নিগ্ধ রূপ তাকে বেশি আকৃষ্ট করছে। সুহানার প্রতি তারও এই মুগ্ধতা আরো বাড়িয়ে দিতে যেন হাওয়ায় উড়ে এসে দুটো কৃষ্ণচূড়া ফুল সুহানার মাথার উপর পড়ল। যেন আজ প্রকৃতিও চাইছে সুহানার প্রতি নাজের এই মুগ্ধতা মাত্রা ছাড়িয়ে যাক, ভালো লাগা অচিরেই ভালোবাসায় পরিণত হোক। সুহানা বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় নিজের মাঝে অনুবল সঞ্চার করতে পারল। যেন সে পা বাড়িয়ে স্থান ত্যাগ করতে উদ্যত হলো, কিন্তু এর পূর্বেই নাচ তার মাথায় হাত দিল। চুলে আটকে থাকা কৃষ্ণচূড়া ফুলটি আলতো করে টেনে নিজের হাতের তালুয় নিয়ে নিল। অতঃপর সুহানার দিকে হাত বাড়িয়ে মুচকি হেসে বলল, এটা তোমার কানে গুঁজে নাও, ভীষণ সুন্দর লাগবে তোমার। নাজের হেন কথায় সুহানা শিউরে উঠল। নাজ যে নিজের সীমা অতিক্রম করে চলেছে তার টের পাচ্ছে সে। না, এখানে আর এক মুহূর্তেও দাঁড়িয়ে থাকা যাবে না। হঠাৎ সুহানার মনে ভয় জাপটে ধরল, লোকমুখের কথার ভয়। দুজন অবিবাহিত ছেলে মেয়ে একসাথে দাঁড়িয়ে আছে, এই ঘটনাকে তিল থেকে তাল বানাতে সময় নেবে না গ্রামবাসী। এ ভাবতেই সুহানার বুক ধকধক করে উঠল, গলা শুকিয়ে এলো। সে এখনই চলে যেতে উদ্যত হলো। সুহানা নাজকে কিছু না বলে ঘাট হতে নামতে নিল, কিন্তু তখনই সেখানে সিরাজ মাস্টারের আগমন ঘটল। কাজে শিক্ষক হলেও সিরাজ মাস্টারের কাজ অন্যের বিষয়ে নাক গলানো। গ্রামের ছোট বড় ঘটনাকে কেন্দ্র করে ঝামেলা সৃষ্টি করাই যেন তার প্রধান ও একমাত্র কাজ। স্কুলে কাজ শেষে ছাতা হাতে হেঁটে আসছিলেন তিনি। দূর হতে ঘাটে সুহানা ও নাজকে লক্ষ্য করেন তিনি। তার মনে সন্দেহ জেগে ওঠে সুহানাকে নিয়ে। এজন্য দ্রুত ঘাটের কাছে এসে সুহানাকে এক প্রকার পাকড়াও করে ফেললেন সিরাজ মাস্টার। চট করে প্রশ্ন করে বসলেন, তোমার সাথে এই পোলাটা কে গো মাইয়া? সিরাজ মাস্টারকে দেখে এবং এই প্রশ্ন শুনে কলেজার পানি যেন শুকিয়ে এলো সুহানার। চেহারায় দেখা মিলল তীব্র আতঙ্ক। মনে মনে বার কয়েক কপাল চাপড়ে নিল সে। ইস, শেষ রক্ষাটাও হলো না তার। সুহানা সিরাজ মাস্টারের প্রশ্নের জবাব দিলেন না, বরং নত মস্তকে দাঁড়িয়ে রইল। সিরাজ মাস্টার নাকের ডগা হতে চশমাটা আরো একটু উপরে উঠিয়ে নিলেন। এক নজর নাজের দিকে চেয়ে পুনরায় তীক্ষ্ণ সন্দেহের সুরে সুহানাকে জিজ্ঞেস করলেন, তুমি ওমর মোল্লার মাইয়া না, বড়ডা? সুহানা এবারে জবাব দিল না, বরং এক দৌড়ে ঘাট পেরিয়ে বাড়ির উদ্দেশ্যে ছুট লাগালো। এদিকে নাচ নির্বক দাঁড়িয়ে সুহানা ও সিরাজ মাস্টারের এক পাক্ষিক কথোপকথন দেখল। সিরাজ মাস্টারের এরূপ সন্দেহজনক প্রশ্নের তোড়ে সে ধরেই নিল সিরাজ মাস্টার তাদের সন্দেহ করছে। এজন্য সে আগ বাড়িয়েই বলল, চাচা, আপনি যা ভাবছেন এমন কিছুই হয়নি এখানে, আপনি শুধু শুধু ভুল বুঝবেন না বান্ধে। নাজের এই আগ বাড়িয়ে বলা আত্মখানমূলক কথা শুনেই সিরাজ মাস্টারের সন্দেহ দ্বিগুণ হলো। তিনি ভুরুজোড়া কুঞ্চিত করে নাকশিটকে বললেন, এর মানে আমি যা ভাবছি তাই হইছে। তুমি কার পোলা? দেখা তো মনে হইতাছে গ্রামের মানুষ না তুমি। নাচ বেচারা গেল ফেসে। এই কথা বলে সে নিজে পায়ে নিজে কুড়ুল মেরেছে তার সময় মতো বুঝে উঠতে পারেনি সে। তার এ বুঝ এসেছে সিরাজ মাস্টারের করা প্রশ্নে। অনিচ্ছা সত্ত্বেও নাচ তখন জবাব দিল, আমি রায়হান সর্দারের মামাতো ভাই, ওর বিয়েতে এসেছি। সিরাজ মাস্টার সন্দেহ আরো গাঢ় হলো। তিনি এক চোখ উঁচিয়ে বললেন, ওমর মোল্লার ছোট মাইয়ার সাথে রায়হান সর্দারের বিয়া না? জি হ্যাঁ। হইছে, যা বুঝার বুঝা গেছি।
এই বলে সিরাজ মাস্টার সে স্থান ত্যাগ করলেন। নাজের মনে ঢুকে গেল অদৃশ্য ভয়। আজ সাগরিকার বিয়ে, পুরো বাড়িতে মানুষের সমাগম, চেনা অচেনা মানুষ দিয়ে পুরো বাড়িতে হৈহট্টগোল পূর্ণ অবস্থা। সকাল হতে বিয়ে বাড়ি তুলনামূলক শান্ত হলেও বরযাত্রী আসার কিছুক্ষণ পূর্ব হতেই শুরু হয় গ্রামের মানুষদের কানাকানি ফিসফিস। বাড়িতে আগত মহিলা সম্প্রদায় এসেছে, সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, পাশাপাশি পুরুষরাও আসছে। প্রত্যেকের মুখে রটিয়ে গিয়েছে সোহানা ও নাজের একসাথে চলাফেরার বিষয়টি। সেদিন বৃষ্টির মাঝে ভ্যানে চড়া, ঘাটের কাছে একসাথে দাঁড়িয়ে থাকা, এই দুটো বিষয়কে সকলে তিল থেকে তাল বানিয়ে ফেলেছে। ঘটনা ধীরে ধীরে বড় অগ্নিকুণ্ডের ন্যায় পরিণত হচ্ছে, আর এতে ঘি ঢালার কাজ করেছেন সিরাজ মাস্টার। ছোট বিষয়কে তেল মশলা মাখিয়ে সবার সামনে খুব বাজেভাবে উপস্থান করেছেন তিনি। এদিকে এসব কিছু মুখ বুজে সহ্য করে চলেছেন অমর মোল্লা। প্রথম পর্যায়ে নানা করলেও যখন দেখলেন এতে কোনো লাভ হচ্ছে না, তখন তিনি নির্বাক দাঁড়িয়ে রইলেন। ওদিকে রশিদা বেগম সোহানার পক্ষে না থাকলে গলা চওড়া করে সবার আরো মিথ্যে প্রমাণিত করতে উঠে পড়ে লেগেছেন। এতে ধীরে ধীরে রীতিমতো যুদ্ধক্ষেত্রের রূপ নিচ্ছে অমর মোল্লার বাড়ি। শান্তশিষ্ট বিয়ে বাড়ি পরিণত হলো মাছের বাজারে। সোহানা ঘরে বসে কাঁদছে, নির্বাক চাহনিতে কাঁদছে। সে কখনো ভাবেনি এমন কেলেঙ্কারি ঘটে যাবে। সে এতদিন যাবৎ দূর গ্রামের ঝগড়া ফ্যাসাদ শুনেছে, ছোটখাটো ঘটনায় ঘি ঢেলে আগুন বাড়াতে শুনেছে, কখনো সচক্ষে দেখেনি। আজ নিজের সাথে এই মানহানিমূলক ঘটনা ঘটতে দেখে সে নিশ্চিত হয়ে গিয়েছে এসব মানুষ কখনো আপন হয় না। কোনো সম্পর্ক না থাকতে সোহানা যাকে চাচি বলে ডাকতো, সেই মানুষটা আজ সবার তালে তাল মিলিয়ে সোহানাকে যাচ্ছে তাই বলে যাচ্ছে। আজ যেন কারোর মুখে কোনো লাগাম নেই। এদিকে সাগরিকা না পারছে কিছু সইতে, না পারছে কিছু বলতে, কারণ তার বলার মতো কিছুই নেই। আজ বোনের পক্ষ নিয়ে কিছু বলার মতো সাহস আজ সঞ্চয় করতে পারছে না সে। সাগরিকা জানে সোহানা এমন মেয়ে মোটেও না, যেমনটা গ্রামের লোকজন তাকে বলছে। রশিদা বেগমের মেজাজ তুমুল পর্যায়ে পৌঁছে গেলে তিনি উঠোন হতে তেড়ে মেরে ঘরে ঢুকে পড়েন। অকথ্য ভাষায় সোহানাকে গালাগাল করতে করতে সোহানার গালে কষে একটা চড় মেরে দিলেন। গলার স্বর সর্বোচ্চ পর্যায়ে নিয়ে বললেন, বাপের মুখে কালি মাখায় শান্তি পাইছস তুই? মুখ পোড়া মহিলা, মরে যাইতে পারিস না? যে ঘাটের কাছে গিয়া রঙ্গলীলা করছস, সেই ঘাটের কাছে গিয়া গলায় দড়ি দিয়া মর। সোহানা পূর্বের ন্যায় কাঁদল, তবে মুখ দিয়ে টু শব্দটুকুও বের করলেন না। রশিদা বেগম থামলেন না, বরং মুখে যা এলো বলে গেলেন তিনি। সাগরিকা তাকে থামানোর চেষ্টা করল না, সে স্তব্ধ। এই মুহূর্তে যেন সে বোধ বিবেক শূন্য হয়ে পড়েছে। একদিকে বোনের ওপর মিথ্যে লাঞ্ছনা, অন্যদিকে নিজের অনিশ্চিত ভবিষ্যৎ। সাগরিকা জানে তাদেরকে ঘিরে এত বড় একটা কেলেঙ্কারি ঘটে যাবার পর কখনো সর্দার পরিবার তাকে নিজেদের বাড়ির বউ বানাবে না। কিছুক্ষণের মাঝে গেটের বাইরে বরযাত্রীর আগমন ঘটল। তারা বাইরে হতে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আয়োজন করে ভিতরে আসলেন না, বরং বরযাত্রীর প্রতিটি লোক এক প্রকার হুড়ুহুড়ি করে ভিতরে ঢুকলেন। বাড়িতে ঢুকেই তাদের কানে এলো সোহানার কথা। নাচ সোহানার সম্পর্কে এরূপ কথা শুনে বেশ অবাক হলো। তার বুঝতে বাকি রইল না সোহানার সাথে তারই নাম জুড়ে তাদের বদনাম করা হচ্ছে। তন্ময়, মিরাজ, হাবিব, রাকিব ও রায়হান নাজের সম্পর্কে এরূপ কথা শুনে বিস্ময়ে কিনখরাত হা হয়ে রইল। তন্ময় কিছু মহিলাদের কথা শুনে নাজের নিকট গিয়ে ফিসফিস করে বলল, কিরে নাজ, এসব কি বলছে এরা? ভাবির বোনের সাথে তোর নাম? নাজ কোনো জবাব দিল না। নাজকে দেখে এগিয়ে এলেন সিরাজ মাস্টার। নাজের উপর আঙুল দেখিয়ে দেখিয়ে বললেন, এই যে এই শহরে পোলার সাথে ওই মাইয়ার কিছু চলতেছে। আমি সেদিন ঘাটের কাছে দেখতে আসছিলাম এই দুইটারে। ওই দিনই সকাল দিক বলে রহিম মিয়াও তো সন্দেহ করছে। সিরাজ মাস্টারের কথা মাটিতে পড়তে না পড়তে কয়েক বাড়ি পরের লতা চাচি তেড়ে এগিয়ে এলেন। নাজের দিকে চোখ পাকিয়ে বললেন, তুমি কি গ্রামটা তোমাগো শহর মনে করছো? একসাথে বৃষ্টিতে ভিজা তোমার জামা খুললা ওরে দিবা? পুকুরের কাছে গিয়া সামনাসামনি দাঁড়ায় কথা বলবা? এগুলো কি ভালো কিছুর লক্ষণ? আর সোয়ানাই বা এমন করলো কেমনে? জানা নাই শোনা নাই এমন পোলার লগে সারা গ্রাম ঘুরে শেষ করছে। একবারও কি বাপ মার সম্মানের কথা মনে হইল না? এই বলে লতা চাচি কয়েক কদম পিছিয়ে এলেন। এদিকে চারপাশ সবার চাপা গুঞ্জন, ছেলের নামে আরোপ শুনে বিস্ময়ে হতভম্ব হয়ে গিয়েছেন নাজের বাবা ও মা। বিয়ে বাড়িতে সে এতটা অপমানিত হতে হবে তা কখনো কল্পনা করেননি তারা। লতা চাচির কথা শেষ হতেই নাজের মা এক প্রকার ধমকে উঠে বললেন, আপনারা কি মানুষ না অন্য কিছু? আপনাদের মধ্যে ভদ্রতা বলতে কিছু নেই। বস্তির মতো আচরণ করছেন কেন? একটা ছেলে আর একটা মেয়েকে এতটা বাজেভাবে অপমান করার রাইট কে দিল আপনাদের? নাজের মায়ের কথা শুনে এগিয়ে এলেন রহিম মিয়া।
গলা উঁচিয়ে বললেন, অপমান করার মতো কাজগুলা করলে তো অপমানই করব, ঠিক না? আপনিই বলেন, যে পোলা মাইয়ার বিয়ে হয় নাই সেই পোলা মাইয়া একা একা কেমনে বৃষ্টিতে ভেজে? ছি ছি। রহিম মিয়ার হেন কথার ধরনে পুরোপুরি ভেঙে পড়লেন অমর মোল্লা। তীব্র অপমানে মুষড়ে পড়লেন তিনি। কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেললেন যেন। গলার উঁচু স্বর দিয়ে যেখানে প্রতিবাদ করার কথা ছিল সেখানে আজ তিনি বাকরুদ্ধ হয়ে আছেন। মনে মনে বলছেন, আমার মাইয়ারে আমি চিনি, আমার মাইয়া অমন না। তোমরা কেন আমার মাইয়া দুটারে শান্তি দেও না? ছোটরার বিয়ে তো কেমন বর্ডার কথা নিয়ে আসলা, এখন কি আমার সাগরিকার বিয়া হইব? অমর মোল্লার বিধ্বস্ত চাহনি লক্ষ্য করল নাজ। সে নিজেও ভেতর হতে ভেঙে চুরে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে নিজের থেকে বেশি সোহানার চিন্তা তাকে দখল করে বসে আছে। ছেলে হয়ে এসব অপবাদ শুনে যেখানে সে নিজেকে ঠিক রাখতে পারছে না, সেখানে সোহানা নিজেকে কিভাবে ঠিক রেখেছে তা ভাবতেই শিউরে উঠল নাজ। এদিকে সর্দার পরিবারের প্রতিটি সদস্য, নাজদের পরিবারের সবাই হতবুদ্ধিকর একটি পরিস্থিতিতে পড়ে প্রায় দিক বিদিক শূন্য হয়ে দাঁড়িয়ে আছে। তারা এসেছিল সাগরিকাকে বাড়ির বউ করে নিতে, কিন্তু এই বাড়িতে এসে যে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা কেউ কল্পনাও করেনি। অমর মোল্লার বাড়িতে ভিড়, লোকে লোকারণ্য হয়ে মাছের বাজারের ন্যায় পরিবেশ তৈরি হয়েছে। সেখানে চলছে চাপা গুঞ্জন, বানোয়াট ও মিথ্যে অপরূপের ছোড়াছুড়ি। এসব দেখে আর নিশ্চুপ থাকতে পারলেন না রায়হানের দাদা মোতালেব সর্দার। হাত উঁচিয়ে এক হুঙ্কার ছাড়লেন তিনি। তার হুঙ্কারে যেন কেঁপে উঠল অমর মোল্লার বাড়ি। সকলে একেবারে চুপ হয়ে দাঁড়িয়ে রইল। বাড়িতে নেমে এলো পিনপতন নীরবতা। মোতালেব সর্দার হুঙ্কারে ঘরেতে ছুটে এলেন রশিদা বেগম ও সাগরিকা। ধ্যান ভাঙল অমর মোল্লার। মোতালেব সর্দার চোখ পাকিয়ে কণ্ঠে কাঠিন্য মিশিয়ে বললেন, আমার অনুমতি ছাড়া এখন কেউ কথা বললে তার বিরুদ্ধে আমি কঠোর একটা ব্যবস্থা নেব। এখন কথা বলবো শুধু আমি। মোতালেব সর্দারের এরূপ কথার ভয় জেঁকে ধরল অমর মোল্লা ও রশিদা বেগমকে। দুজনের মনে আতঙ্ক তৈরি হলো সাগরিকার বিয়ে নিয়ে। তার নিশ্চিত সোহানার নামে এসব অপবাদ শুনে মোতালেব সর্দার সাগরিকা ও রাহানের বিয়ে ভেঙে মনে ভয় নিয়ে দাওয়া ছেড়ে চট করে উঠে দাঁড়ালেন অমর মোল্লা। এক দৌড়ে গিয়ে ধরলেন মোতালেব সর্দারের পা। মুহূর্তে দুচোখ ছাপিয়ে কান্নার ফোয়ারা নেমে এলো। অমর মোল্লা কাঁদতে কাঁদতে আকুতি মিনতি করে বললেন, সাগরিকার বিয়া ভাঙ্গান না সর্দার, আপনার পায়ে পড়ি। আমার বড় মায়ের শাস্তি ছোট মায়েরা দিয়েন না, ওর তো কোনো দোষ না এতে। আমার মায়া এত বড় ক্ষতি করবেন না সর্দার। এই বলে আরো আকুতি মিনতি করলেন অমর মোল্লা। তার এরূপ করুণ কণ্ঠের আকুতি শুনে মোতালেব সর্দার অমর মোল্লার ঘাট ধরে উঠে দাঁড় করালো। পূর্বের তুলনায় অপেক্ষাকৃত নরম কণ্ঠে বললেন, তোমার ছোট মেয়ের বিয়ে ভাঙবো না আমি, ওর তো এতে কোনো দোষ নেই। ও আমার নাতির পছন্দ। সাগরিকার বিয়ে রায়হানের সাথেই হবে। মোতালেব সর্দারের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন অমর মোল্লা। রশিদা বেগম, সাগরিকা ও রায়হান সহ তার পুরো পরিবার, তারা সকলে ভেবেই নিয়েছিল মোতালেব সর্দার এই বিয়ে ভাঙতে দ্বিতীয়বারও ভাববে না। মোতালেব সর্দার আবারও গলার স্বর উঁচু করলেন, বললেন, তবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সাগরিকা রায়হানের বিয়ের পর সুহানা আর নাজেরও বিয়ে হবে। মোতালেব সর্দারের হেন কথা শুনে থমকে গেলেন নাজের বাবা ও মা। থমকে গেল নাজ নিজেও। নতুন করে উঠল চাপা গুঞ্জন, উপস্থিত সকলের চাহনি বিস্ময়বহ। মোতালেব সর্দার পুনরায় বললেন, এখানে আসার পরপরই আমি একজনকে বলতে শুনেছিলাম সুহানার গায়ে যে কলঙ্ক লেগেছে তাতে ভবিষ্যতে তার বিয়ে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো যার সাথে সুহানাকে সবাই জুড়ে দিচ্ছে সেহেতু তার সাথে বিয়েটা হয়ে যাক। এতে করে সুহানার জীবনে আর সমস্যা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এখন নাজ সুহানার উপর যে আরোপ দেওয়া হয়েছে তার সত্যতা কতটুকু তা আমার জানা নেই। তবে নাজের নাম যেহেতু একটা মেয়ের সাথে এভাবে জুড়িয়ে দেওয়া হয়েছে, সেহেতু এই ঘটনায় নাজেরও ভুল আছে। সুতরাং নাজের দায়িত্ব পড়ে সুহানাকে বিয়ে করা, এবং সে সুহানাকে বিয়ে করবেও। এ বিষয়ে আমি দ্বিতীয় কোনো মত শুনতে চাই না। এই বলে মোতালেব সর্দার অমর মোল্লাকে বসার ঘর দেখিয়ে দিতে বললে অমর মোল্লা তাকে নিয়ে বসার ঘরে বসে যান। তার পিছু পিছু যায় বরযাত্রীর উপস্থিত লোকেরাও। নাজের বাবা মা যায় সবার আগে, কারণ নিজের ছেলের বিয়ে ঠিক করবে অন্য কেউ, এটা তারা ঠিক মেনে নিতে পারছেন না। এই বিষয়ে মোতালেব সর্দারের সাথে কথা বলতে হুড়োহুড়ি করে বসার ঘরে চলে যান তারা। আর নাজ সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। সুষ্ঠুভাবে সম্পন্ন হলো রায়হান ও সাগরিকা এবং নাজ ও সোহানার বিয়ে। অনিচ্ছা সত্ত্বেও সোহানার সাথে ছেলের বিয়ে মুখ বুজে মেনে নিলেন নাজের বাবা ও মা। একজন কৃষকের মেয়েকে তারা বাড়ির বউ করতে কিছুতেই রাজি ছিলেন না, কিন্তু পরিস্থিতির জাতাকলে পড়ে মোতালেব সর্দারের সিদ্ধান্তে রাজি হলেন নাজের বাবা মা। এদিকে এমন পরিস্থিতিতে বিয়ে হলেও নাজ বেশ খুশি। প্রথম পর্যায়ে সে নাখুশ হলেও পরবর্তীতে সে ঠিকই খুশি হয়, কারণ সোহানাকে সে পছন্দ করে। কিন্তু এদিক দিয়ে সোহানা মোটেও খুশি নয়।
তার মন মস্তিষ্কে এখনো লোকেদের দেওয়া অপবাদগুলো গুঞ্জন ধরে। সে এখনো নিজেকে সামলাতে পারেনি। সাগরিকা বিদায় নিয়ে নিজের শ্বশুর বাড়ি চলে গিয়েছে, কিন্তু সুহানা এখনো তাদের বাড়িতেই আছে। তার ক্ষেত্রে ঠিক হলো আগামী 1 মাস পর অনুষ্ঠান করে বাড়ির বউ হিসাবে ঢাকায় নিয়ে যাওয়া হবে তাকে। আর কালকেই ঢাকায় ফিরে যাবে নাচ ও তার বাবা মা। নাচ জানে তার বাবা মা এখনো মন থেকে বিয়েতে রাজি না। এই জন্য সে সিদ্ধান্ত নিয়েছে ঢাকায় গিয়ে প্রথমেই সে তার বাবা মাকে রাজি করাবে, যেন সুহানাকে মন থেকে মেনে নেয় তারা। সে জানে তার বাবা মাকে এতে রাজি করাতে হলে বেশ কাঠখড় পোড়াতে হবে তাকে। তবুও সুহানার জন্য তা করবে সে। কেটে গিয়েছে 1টা মাস। প্রকৃতি বদলিয়েছে তার রূপ। আগমন ঘটেছে নতুন এক ঋতু, বর্ষা ঋতু। বর্ষণময় বর্ষা ঋতুর আগমনে প্রকৃতি নিজেকে সাজিয়ে এক নতুন রং। চারপাশে সবুজ সবুজ বৃক্ষরাজিরা নিজেদের আসল রংরূপ দেখাচ্ছে রোজ। নদী ও পুকুরের পানি অঝোর আষাঢ়ে থই থই করছে। সে পানিতে রোজ সাঁতার কাটছে গ্রামের বাচ্চা, সাঁতার কাটছে হাঁসরাও। ঘরে বসে পাঞ্জাবিতে সেলাইয়ের কাজ করছিল সুহানা। তার ইচ্ছে ঢাকায় যাওয়ার পর নাচকে প্রথমে সে পাঞ্জাবিটা উপহার দেবে। এখন নাচও তার মাঝে বোঝাপড়া হয়েছে, প্রেমানুভূতি জিকেছে। সুহানা নাচকে ভালোবাসতে শুরু করেছে। নাজের বাবা মাও সুহানাকে মেনে নিয়েছে। সবকিছুই মসৃণ ভাবে চলছে। নাজেদের কোম্পানি নতুন একটা প্রজেক্ট হাতে পাওয়ায় বিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে আরো প্রায় 1.5 মাস। এতে অবশ্য নাচ ও সুহানা দুজনেই খুশি হয়েছে, কারণ তারা দুজনেই নিজেদের ভালো মতো বোঝার কিছুটা সময় চাচ্ছিল। আর অনাকাঙ্ক্ষিতভাবে এই সময়টা পেয়ে দুজনেই খুশি হলো। হঠাৎ নাজের কল আসে, চমকে উঠল সুহানা। অসাবধানতার বশে হাতে একটুখানি সুই বিঁধে গেল। তবে সেদিকে তোয়াক্কা করল না সুহানা। ফোন নিয়ে এক দৌড়ে ঘাটের কাছে চলে এলো। তখনও নাজের ফোন বেজে চলেছে। সুহানা নাজের কল রিসিভ করলো। কৃষ্ণচূড়া বৃক্ষের নিচে দাঁড়িয়ে। সে কল রিসিভ করতেই নাচ ওপাশ হতে ধীর লয়ে বলল, কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছো ঠিক না? সুহানা ঈষৎ হাঁপাতে হাঁপাতে জবাব দিল, হ্যাঁ। নাচ মুচকি হাসলো। নিশ্চুপ রইল ক্ষণিকের জন্য। অতঃপর জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি প্রতিবার কল করলে তুমি ওখানে গিয়ে কথা বলো কেন সুহানা? সুহানা নাজের প্রশ্নে মৃদু শব্দে হাসলো। কৃষ্ণচূড়া গাছটির সাথে হেলান দিল। এখন গাছে কৃষ্ণচূড়া ফুলের সংখ্যা তুলনামূলক কম, তবে অসংখ্য সবুজ পাতার মাঝে কিছু সংখ্যক লাল কৃষ্ণচূড়া মানিয়েছে দারুণ। সুহানা মুচকি হেসে সেই কৃষ্ণচূড়া ফুলগুলোর দিকে চেয়ে ধীর কণ্ঠে বলল, কারণ আপনার সাথে আমার প্রথম সাক্ষাৎ এই কৃষ্ণচূড়ার নিচেই। মনে আছে সে ঘটনা? মনে থাকা কি স্বাভাবিক না? বোধ হয় না। কেন না? কারণ তখনও তুমি আমাকে চিনতে না, ভালোবাসতে না। না, কিন্তু এখন যে চিনি আর আপনাকেও ভীষণ ভালোবাসি, এই অনুভূতির টানেই সেই ঘোলাটে স্মৃতিকে সাফ করে স্পষ্ট করে তুলেছি। মৃদু হাসলো নাচ। পুনরায় জিজ্ঞেস করলো, আচ্ছা সুহানা, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? কেমন ভালোবাসি? সুহানা জবাব দিল, জানা নেই। আচ্ছা, তবে আজ জেনে নাও, আমি তোমাকে বৃষ্টির সেই প্রথম ছোঁয়ার মতো ভালোবাসি, প্রকৃতির প্রথম বর্ষণের মতো ভালোবাসি, জারুল ফুলের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার মতো ভালোবাসি, বাদলা দিনে কৃষ্ণচূড়া ফুলের মতো ভালোবাসি। মুগ্ধতায় চোখ বুজে এলো সুহানার। হৃদয়ে অনুভব করলো অপার শান্তি। হঠাৎ দূর গগনে গর্জে উঠল মেঘ। সুহানা চোখ মেলে তাকালো আকাশের দিকে। আকাশটা বড্ড মেঘলা। ঘোর কালো মেঘে ছেয়ে আছে আকাশ। হয়তো এখনই বৃষ্টি নামবে। আরম্ভ হলো শীত হাওয়ায় আনাগোনা। ক্রমে বৃদ্ধি পেল তার গতি। সে হাওয়ার দোলে কৃষ্ণচূড়া ফুলগুলো ঝরতে শুরু করলো। এভাবেই একটা কৃষ্ণচূড়া এসে পড়লো সুহানার কাছে। সুহানা তা উঠিয়ে হাতের মুঠো নিতেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। বৃষ্টির ফোঁটা পড়ল তার গালে। সুহানার ঠোঁটের কোণে ফুটে উঠল মিষ্টি হাসি। সে ফোনের স্পিকার মুখের কাছে নিয়ে ফিসফিস করে বলল, প্রকৃতি আপনার ভালোবাসার বার্তা নিয়ে এসছে নাচ। আজ বাদলা দিনে কৃষ্ণচূড়া ফুলগুলো আমার হাতে ধরা দিয়েছে। ভালোবাসি আপনাকে, ভীষণ ভালোবাসি।